এখন লাইভে আছি। আচ্ছা, যারা যারা রিভিউ করবেন গত ক্লাস প্রিপারেশন নিয়ে নেন, রিভিউ শুরু করব। আমরা ফটোশপের যা যা শিখছি এক এক করে যতটুকু পসিবল হয় আমরা একটু রিভিউ করব। ইসমাইল, আপনার ক্যামেরাটা হয় অফ করেন, নয় আপনি একটু প্লিজ ঠিকভাবে নিজের জায়গায় বসে ক্লাস করেন। আর আপনাদের আশপাশ থেকে যাদেরই নয়েজ আসতেছে একটু যদি মিউট রাখেন ভালো হয়। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমি কি রিভিউ শুরু করব? হ্যাঁ, আপনি শুরু করেন, আপনার স্ক্রিন শেয়ার হয়েছে। জি, শুরু করব। সবাই একটু আসসালামু ভালোভাবে আলাইকুম। দেখবেন, যাদের যেখানে প্রবলেম আছে ভালোভাবে দেখে নিন। সকলের উদ্দেশ্যে আজকে আমি ওপেন বাটন অপশনটা আজকে আমি রিভিউ করছি। তো প্রথমে ফটোশপটা ওপেন করে নিলাম। ওপেন করার পরে একটি ইমেজ আমি সিলেক্ট করব, যেটা আমি ওপেন বাটন ইমেজ হিসেবে ব্যবহার করব। তো আমি ফটোশপের ইমেজটা ওপেন করে নিই। একটি ইমেজ আমি ওপেন করে নিলাম। এই একটি ইমেজ ওপেন করার পরে সিলেক্ট টুল আমি সিলেক্ট করব। সিলেক্ট টুল সিলেক্ট করে ইমেজের উপরে রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে ডিভাইড স্লাইস এই অপশনটি আমি ওকে করব। করার পরে ডিভাইড স্লাইস একটি অপশন আসবে। এখানে ডিভাইড হরিজন্টাল ইনটু এবং ডিভাইড ভার্টিক্যাল ইনটু। তো আমি প্রথমে হরিজন্টালি আমি সিলেক্ট করে চেক মার্ক দিলাম। দেওয়ার পরে আমি হরিজন্টালি কয়টি রোতে বিভক্ত করব, স্লাইস করব, সেখানে আমি দুইটা স্লাইস করব। এই কারণে এই বক্স আমি 2 দিলাম। দেওয়ার পরে ডিভাইড ভার্টিক্যালি তিনটি ভাগে বিভক্ত করব বিধায় এখানে আমি চেক বক্সে 2 ইনপুট করলাম। দেওয়ার পরে আমি ওকে বাটনে প্রেস করলাম। এখন আমার এই ইমেজকে অর্থাৎ বাটন ইমেজকে 4টি খণ্ডে বিভক্ত হয়েছে, 1 2 3 4। এখন এই 4টি খণ্ডে আমি আলাদা আলাদা ইউআরএল ঠিকানা অ্যাড করব। এই 4টি খণ্ডে প্রথমে আমি 1 নম্বর খণ্ডে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করে ওপেন করলাম। ওপেন করার পরে আমার একটি বক্স ওপেন হলো। এই বক্সের ইউআরএল বক্সে আমি নতুন একটি আমি যেই ঠিকানাটি দিতে চাই সেই আমার কাঙ্ক্ষিত ইউআরএল ঠিকানা আমি এখানে কপি করব। বিধায় আমি একটি ইউআরএল ঠিকানা কপি করে আনছি। ইউটিউবের লিংকটি কপি করতে চাই। আমি লিংকটি কপি করলাম, দেন আমি ইউআরএল বক্সে সেটি পেস্ট করে দিলাম। আমি ইউটিউব লিংকটি কপি করে পেস্ট করার পরে ওকে বাটন ক্লিক করলাম। তো আমার 1 নম্বর বাটন ইমেজটি কমপ্লিট। আমি 2 নম্বরটি আবার শুরু করব। 2 নম্বর খণ্ডে আমি মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করলাম, করে একটি বক্স ওপেন করলাম। দেন পূর্বের মতন আমি ইউআরএলটি আবার সেট করব। সেক্ষেত্রে আমি আবার একটি ইউআরএল কপি করতে পারি। আমি সরকারি এক সেবার লিংকটি আমি কপি করতে চাচ্ছি। দেন কপি হয়ে গেছে। এখন আমি ইউআরএল বক্সে এক সেবার সেই লিংকটি পেস্ট করতে চাই। পেস্ট হয়ে গেছে। দেন ওকে বাটনে প্রেস করলাম। তাহলে আমার 1 নম্বর এবং 2 নম্বর দুটি বাটন ইমেজ ইউআরএল ঠিকানা কমপ্লিট হয়েছে। দেন এবার নিচের যে দুইটি খণ্ড আছে এবং 3 নম্বর খণ্ডটি আমি ইউআরএল ঠিকানা অ্যাড করব। এক্ষেত্রে নতুন আরেকটি ইউআরএল আমাকে কপি করতে হবে। সেক্ষেত্রে আমি গুগল ট্রান্সলেট লিংকটি কপি করতে পারি। দেন আমি লিংকটি কপি করলাম এবং আমি পূর্বের ন্যায় ইউআরএল বক্সে সেটি পেস্ট করে দিলাম। দেন পূর্বের মতন আবার ওকে বাটন প্রেস করলাম। তো আমার 1 2 3 তিনটি বাটন ইমেজ ইউআরএল ঠিকানা কমপ্লিট এবং 4 নম্বর
বাটন ইমেজটিতে আমি আবার নতুন আরেকটি ইউআরএল ঠিকানা অ্যাড করব। সেক্ষেত্রে পূর্বের নাই আবারও একটি ইউআরএল ঠিকানা কপি করতে চাচ্ছি। দেন আমার জিমেইল ইউআরএল ঠিকানা কপি করলাম, পূর্বের নাই আবার সেখানে পেস্ট করলাম, দেন ওকে বাটন ক্লিক করলাম। তো আমার 4টি স্লাইস, ডিভাইড স্লাইসে 4টি আলাদা আলাদা ইউআরএল ঠিকানা আমি অ্যাড করেছি। এখন এই বাটন ইমেজকে ওয়েব পেজে রূপান্তর করার জন্য একে সেভ করতে হবে। তো আমি ফাইল থেকে সেভ ফর, তো আমরা ম্যানুয়ালি করতে চাই, সেভ ফর ওয়েবটা ক্লিক করলাম। হ্যালো, জি শামসুজ্জামান, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি, আপনি কন্টিনিউ করেন। জি ওকে ম্যাম। তো আমি সেভ ফর ওয়েবে ক্লিক করার পরে নিচের যে বাটন তিনটি আছে, সেভ, ক্যান্সেল এবং ডান, আমি সেভ বাটনে ক্লিক করলাম। করলে আমার একটি অপশন দেখাচ্ছে যে আমি কোথায় সেভ করতে চাই বা কাঙ্ক্ষিত ফাইলটি আমি লোকেশনটা সেট করে দিলাম ডেস্কটপে, এবং ইমেজের নাম আমি ফাইল নামটি আমি সেট করলাম বাটন ইমেজ। বাটন ইমেজ আমি সেভ করলাম, ফাইল নামটি দিলাম, লোকেশন ঠিক করার পরে ফাইল নেম, দেন ফরম্যাট। খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফরম্যাটটি। ফরম্যাটে চারটি বিষয় আছে, যে HTML and ইমেজেস অনলি, এবং HTML অনলি, এবং অল স্লাইস। তো আমি শুধুমাত্র সিলেক্ট করব HTML and ইমেজেস, অর্থাৎ ইমেজের সাথে আমার HTML কোডটা অ্যাড হবে। তো আমি HTML and ইমেজেসটি ক্লিক করলাম, ক্লিক করার পরে সবকিছু ঠিক থাকবে, দেন আমি সেভ বাটনে ক্লিক করলাম। আমার যেহেতু পূর্বেই আমার একটি ইমেজ করা ছিল, সেজন্য আমার রিপ্লেস হচ্ছে, আমি এটা ওকে বাটন ক্লিক করলাম। দেন আমি দেখে আসি আমি যে স্ল্যাশটি তৈরি করলাম, বাটন ইমেজটি তৈরি করলাম, সেটি কেমন হয়েছে। তো সরি, আমি বাটন ইমেজ, এই যে আমার ডেস্কটপে যে লোকেশন দিয়েছিলাম সেই জায়গায় বাটন ইমেজটি চলে আসছে, আমি একে ওপেন করব। যে বাটন ইমেজটি ওপেন হয়েছে। এখন বাটন ইমেজের 4টি খণ্ডে বিভক্ত ছিল, 4টি খণ্ডে 4টি আলাদা আলাদা ইউআরএল ছিল। তো আমি প্রথম খণ্ডে যে ইউআরএলটি সেট করেছিলাম, এখন আমি এখানে ক্লিক করব। ক্লিক করার ফলে আমার বাটন ইমেজের যে অংশটি সেট করা ছিল সেই লিংক অ্যাড্রেসটি ওপেন হচ্ছে। জি, আমি প্রথম বাটন ইমেজের প্রথম খণ্ডে আমি ইউটিউব লিংকটি অ্যাড করেছিলাম, এখানে ইউটিউবটি ওপেন হলো। দেন আমি পূর্বের ন্যায় আমি আবার বাটন ইমেজের 2য় নম্বর খণ্ডে ক্লিক করব। ক্লিক করার ফলে সেখানে সরকারি এক সেবার যে লিংক অ্যাড্রেসটি ছিল সেটি ওপেন হচ্ছে। তাহলে আমার 1 নম্বর এবং 2 নম্বরে আলাদা আলাদা ইউআরএল ঠিকানা ওপেন হলো। দেন আমি 3 নম্বরটি আবার ওপেন করি। 3 নম্বর বাটন ইমেজটি ক্লিক করার পরে গুগল ট্রান্সলেট লিংক অ্যাড্রেসটি আমি এখানে অ্যাড করেছিলাম, গুগল ট্রান্সলেট পেজটি ওপেন হলো। দেন আমি আবার প্রিভিয়াসে যে 4 নম্বরটি ওপেন করলাম, 4 নম্বরটি ওপেন করার পরে আমার যে জিমেইল অ্যাকাউন্টটি ছিল সেই জিমেইল অ্যাকাউন্টটি ওপেন হচ্ছে। জি, ধন্যবাদ আপনাদের সবাইকে। সবাই কি বুঝতে পেরেছেন? ম্যাম সেভ ফর ওয়েব সিলেক্ট করার পরে, হ্যাঁ বলেন জাহিদ। সেভ ফর ওয়েব করার পরে কি করব এটা আসলে? সেভ ফর ওয়েবে যাওয়ার পরে আপনি সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পর আপনাকে দেখাবে যে আপনি কোন ফাইল ফরম্যাট চাচ্ছেন। বুঝতে পারছেন? কোন ফাইল ফরম্যাট চাচ্ছেন, তখন ওইখানে HTML আছে, জি ঠিক আছে। HTML দিলে শুধু কোড আসে, তাহলে তো আমি ইমেজ আকারে পাবো না। আর যদি শুধু ইমেজ আসে তাহলে তো ওটা নরমাল ইমেজ, আগে যেমন ছিল তেমনই আসবে। HTML এন্ড ইমেজেস দুইটাই দিতে হবে। দিয়ে এরপর আমরা ওটাকে সেভ করব, সেভ করে ওপেন করব। এটা আসলে মূলত এইভাবে কাজ করে না, আমি শুধু আপনাদের কিভাবে টুলসটা ইউজ করতে হয় সেটা দেখিয়েছিলাম। আর এটা মূলত ইউজ হয় যখন আমরা কোনো UI UX ডিজাইন বা ওয়েব টেমপ্লেট ডিজাইন করি, তখন সেখানে যে বাটনগুলো থাকে সেখানে আমাদের বিভিন্ন লিংক দেওয়ার প্রয়োজন হয়, তখন আমরা এটা এইভাবে স্লাইস টুল ব্যবহার করে দিতে পারি। এটা শেখার জন্য আপনাদের ইমেজ দিয়েই দেখাতে বলছি, কারণ এখন তো আপনারা ডিজাইন ওভাবে করতে পারছেন না।
যখন করতে পারবেন তখন আপনারা নিজেরা করবেন, কিন্তু এখন আপনি ইমেজের উপরে জাস্ট এইভাবে স্লাইস করে স্লাইস টুলটাকে কিভাবে ইউজ করে সেটা শিখলেন। বুঝতে পারছেন? জি। জি ম্যাম। ঠিক ম্যাম আছে আমি কি তাহলে শেয়ার অফ করতে পারি? হ্যাঁ হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার অফ করে দেন। আচ্ছা, তাহলে এরপরে আর যে টুলগুলো আমরা শিখেছিলাম রিভিউ করা শুরু করুন। অলিভ করতে চাচ্ছিলেন, অলিভ আপনি স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করে আপনি বাকিটা রিভিউ করেন। আচ্ছা, যাদের যাদের এই টুলগুলোতে প্রবলেম আছে তারা একটু ভালোভাবে দেখবেন। টুল সবগুলা ডিটেইলে দেখাতে গেলে তো সমস্যা নেই, আপনি যতটুকু পসিবল দেখান, এরপরে প্রয়োজনে আরেকজন দেখাবে বা টুলগুলো আমি দেখাই দিব। ডিটেইলসে দেখাতে গেলে তো অনেক সময় লাগবে, আমি শর্টে দেখাবো। আপনি দেখান, সমস্যা নেই, যদি কারো প্রবলেম হয় তারটা আবার সলভ করা যাবে। আপনি আপনার মতো করে দেখান, যতটুকু আপনার সময় লাগে ততটুকু সময় নিয়ে দেখান। আমি গতকালকে যেগুলো সেগুলোই শুরু করি প্রথমে। তো আমরা সবাইকে আমি এই ফটোটার উপরে যে যে মানে আর কি আমাদের যেগুলো শেখানো হয়েছে সেই টুলগুলো আমি যতটুকু পারি দেখাবো। তো আমি আর একটা ফাইল নিয়ে নিই। অলিভ, আপনার কথাটা খুব আস্তে শুনতে পাচ্ছি, আর একটু কি জোরে কথা বলা পসিবল? হ্যাঁ, এই মাইক্রোফোনের সমস্যা তো একটু মানে জোরে আচ্ছা ছিল ঠিক তো এই আছে, কারণে হয়তো বা। ঠিক আছে, তাহলে যেহেতু ওনার কথা একটু আস্তে শোনা যাচ্ছে, সবাই একটু মনোযোগ তো দিয়ে শোনেন, তাহলে অসুবিধা হবে না। ওই যে আমি এইগুলো ঠিক বলছি। প্রথম থেকে যে টুলগুলো দেখছি আমরা সেগুলো আমি অল্প একটু বলবো। যেরকম এটা আমরা লেয়ার মাস্কিং করতে পারি, মানে ব্যাকগ্রাউন্ডটা পিছনে রেখে দিতে পারি, আর সাথে এই যে ফটোটা রিটাচিং করতে পারি, এই যে ওর যে মানে স্পট গুলো দেখা যাচ্ছে বা এমন কিছু যেগুলো আমরা রাখতে চাচ্ছি না সেরকম যে অংশগুলো আমরা বাদ দিয়ে দিতে পারি এখান থেকে। আমরা লেয়ার মাস্কিং এর দিকে যাই। এটার জন্য এখানে আমরা অন্যান্য টুল ব্যবহার করতে পারতাম, ম্যাজিক টুল, যে কুইক সিলেকশন টুল, ম্যাজিক টুল আছে। তো এইগুলো আমরা ওই কারণে আমি পেন টুল দিয়ে এখানে করবো সিলেকশনের কাজটা। আমি পেন টুল নিলাম, পেন টুল নেওয়ার পরে সিলেক্ট করলাম, সিলেক্ট করতে থাকবো। যদি আমার কাজ আমি পারি না, তারপর আমি শুধুমাত্র টুলগুলো দেখাবো। রাউন্ড শেপ নিতে যাবো, তখন নিতে হবে, তাহলে পরে রাউন্ড শেপ করা যাবে। আর বাদ বাকি সিলেক্ট করাটা মোটামুটি একই রকম। এখন ব্যাকে যাওয়ার দরকার হবে, কন্ট্রোল ওটা জেড দিয়ে ব্যাকে যেতে পারি। কন্ট্রোল জেড দিলে এক স্টেপ যায়, কন্ট্রোল ওটা জেড দিলে আপনি বেশ কয়েক স্টেপ যেতে পারবেন শেষ পর্যন্ত।
এটা একটু তাড়াতাড়ি সিলেক্ট করলাম, ওই কারণে হয়তো অত ভালো সিলেক্ট আপনারা যখন হয়নি। সিলেকশন করবেন তখন ছবিটাকে জুম করে নিয়ে ধীরে ধীরে করবেন যাতে খুব স্মুথ ভাবে পারফেক্টলি হয়। এরপরে কন্ট্রোল শিফট এন্টার একসাথে প্রেস করার পরে আপনার সিলেকশনটা টোটাল নিয়ে নিছে। তো এখানে আমি একটা ভুল করছি, প্রথমে আমার এইটার একটা কপি ইমেজ নিয়ে রাখা উচিত ছিল, কারণ অরিজিনাল ইমেজের পরে করলে পরে আপনি আপনার প্রথমকার যে অরিজিনাল ইমেজটা ওইটা আর খুঁজে পাবেন না সেভ দেওয়ার পরে। সেই কারণে যদি আমি আর পিছনে যে এইভাবে সময়ই কন্টিনিউ যখন ছবি নিয়ে কাজ করবেন একটা কপি রাখার চেষ্টা তো করবেন, কপি রাখলে কাজ করতে সুবিধা হবে। এরপরে অসুবিধা নাই অলিপ, আপনি মাস্কিং করার পরে আরেকটা কপি রাখতে পারবেন, তখন একটা কপি রেখে তারপর কাজ করেন, সমস্যা নেই। তো এখানে একটা এই যে ক্যামেরার মতো মোটামুটি দেখা যায়, এই এই যে আইকনটা সিলেক্ট করতে হবে। এটা এটা হাইড হয়ে গেছে, এটা ডিলিট হয়নি, তো এটা ব্যবহার করা যাবে না। এখন কি কপি করা, ওই জন্য একটা কপি রেখে দিলাম, দিয়ে করে দিলাম। হ্যাঁ, কপিটার পরে এটা রাইট ক্লিক কপি করলাম, রাখতে পারেন, তারপর কপি দেখা যাবে রাখলে একটা সেটা বোঝা থেকে যাবে দ্বিতীয় যে নম্বরে সিলেক্ট এন্ড মাস্ক, রিফাইন এজের কাজটা আসলে কি সিলেক্ট এন্ড হচ্ছে। মাস্কে ক্লিক করলে তো যে ব্যাকগ্রাউন্ড, যেমন আপনি আর কি হ্যালো আপনার স্ক্রিন শুনতে শেয়ারটা পাচ্ছি অফ কিন্তু হয়ে আমার গেছে, স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেছে। হ্যালো স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গেছে, আপনার সম্ভবত নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আমার এই ডিসকানেক্ট হয়ে গেছিল, এই কারণে দুঃখিত আমি। তো এরপর আমি সেইখানেই আছি, কিছু করিনি আমি। তো এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে পরিবর্তন করে আপনি এগুলো দেখতে পারবেন। আপনার ফেসগুলো খুলে এখানে আপনার কার্সরটা ধরলে পরে আপনার নাম ইমেজ ব্রাশ, এইটাতে আপনি এই যে টেক্সটটা স্মুথ করতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনার এই যে কার্সরের যে সাইজটা এটা একটু ছোট নিতে হবে, কারণ বড় নিলে পরে আপনার এর পাশে সাদা সাদা কিছু অংশ দেখা যাবে, যেটা পরে এই ছবির জন্য খারাপ দেখাবে, যেটা আপনি অবশ্যই চাইবেন না। ছোট করে নিয়ে অল্প করে টানবো। যদি আমি এখান থেকে আবার আপনি আচ্ছা, অলিপের খুব সম্ভবত নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। অন্য কেউ দেখাতে পারবেন? আমি পারবো।
আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি দেখান, স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করে দেখান। ওকে। ফাইলে যে একটা ফটো নিচ্ছি। দেখা যাচ্ছে ম্যাম? জি দেখা যাচ্ছে আপনার স্ক্রিন। কন্ট্রোল প্লাস দিয়ে জুম করে নিচ্ছি। ছবিটা কপি করেন। হ্যাঁ, এখান থেকে লকটা ছবি খুলে করে একটা কপি নিয়ে নেন। লেয়ার ম্যাম, লেয়ারে এসে এখানে লেয়ারে আসেন, নিচে লেয়ার আছে। এই যে এইটা রয়েছে, এটা সরাবো কি করে বুঝতে পারছি না। এটা থাকুক, সমস্যা নেই, ওটা থাকলে কোনো অসুবিধা নেই। লেয়ার দেখা যাচ্ছে না তো। নিচে লেয়ার, নিচে নিচে দেখেন, নিচে লেয়ার, এই যে লেয়ার। লেয়ার একটা নিলাম, কপি করব, ইমেজ কপি লেয়ার না, করতে হবে। লেয়ার না, লেয়ার খালি লেয়ার। এটা খালি লেয়ার নিলে তো এখানে কাজ হবে না। ছবির ক্ষেত্রে খালি লেয়ার এখন আমরা নিচ্ছি না, আমরা কপি নিব। লেয়ারের কপি নেন। কপি করা শিখছিলাম না? হ্যাঁ ম্যাম, কপি করছি। এটা খালি লেয়ার, মেবি ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ এবার ঠিক আছে। এবার একটা লেয়ারের ভিজিবিলিটি অফ করে দেন। ম্যাম এখান থেকে এটা রয়েছে তো, এটা সরাতে পারছি না বলে দেখতে পারছি না আমি। এই যে সবার পিকচার রয়েছে। এটাতে আপনার এই যে কর্নারে, একদম কর্নারে দেখেন এরকম আরেকটা অ্যারো আছে, এইমাত্র যে অ্যারোতে ক্লিক করলেন, দেখেন একটা মাইনাস চিহ্ন আছে, ওইটায় ক্লিক করলে ওটা এমনি ছোট হয়ে যাবে না। উপরে ডান পাশে একটা তীর আছে, ওটাই। হচ্ছে না। ওইটা থাকলে তো প্রবলেম নাই, লেয়ার তো আপনার নিচে আছে। আপনার এখান থেকে কি দরকার? হ্যাঁ ম্যাম, পাচ্ছি পাচ্ছি। ওকে, এবার পেন চলে যেতে হবে, সিলেক্ট করতে হবে। কোথা থেকে আওয়াজ আসতেছে একটু মিউট করবেন প্লিজ, আমরা ক্লাসে আছি। এটা খুবই অ্যানোয়িং একটা ব্যাপার যে ক্লাসে আছি, আপনাদেরকে বলতে হচ্ছে যে আপনার পাশ থেকে নয়েজ আসতেছে। একটু কেয়ারফুল থাকি সবাই। ম্যাম অনেক সুন্দর করতে গেলে এখন লেট হবে, একটু সিম্পলি করে দিচ্ছি। সমস্যা নেই, তবে যখন আপনারা সবাই করবেন তখন জুম করে আস্তে আস্তে করবেন। এখন যেহেতু ক্লাসে আমাদের সময় কম, এই জন্য উনি দেখাচ্ছে শুধু ইউজটা, কিভাবে ইউজ করবেন।
যাদের আশপাশ থেকে আওয়াজ আসছে তারা মিউট করে রাখবেন। এবার এর থেকে লাগাই দিতে হবে একদম। এটা আলট্রা ইন্টার সাপ্লাই হয়ে যাবে। কন্ট্রোল আলট্রা ইন্টার সাপ্লাই। কন্ট্রোল প্লাস এন্টার চাপলে হয়, অথবা রাইট মাউস ক্লিক করে মেক সিলেকশন করতে হয়। হ্যাঁ, একটা এই ক্যামেরার মতো চিহ্ন, এখানে ক্লিক করলে একটা লেয়ার আসবে। লেয়ারে ক্লিক করে সিলেক্ট অ্যান্ড মার্কসে যেতে হবে। গেলে এখানে অনেকগুলো অপশন আসবে, সেখান থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারবো, যেটা ভালো লাগে আর যেটা থেকে বেশি বোঝা যাবে সেটা করতে হবে। এটা আমার কাছে বেটার লাগছে। এরপর আমরা রিফাইন এজ ব্রাশ নিব। রিফাইন এজ ব্রাশ নিয়ে তারপর Refine- এজগুলো রিফাইন করব। আমার তো এটা একটু ছোট করতে হলে থার্ড ব্র্যাকেট লিপটা নিলে হয়ে যাবে সাদা অংশ কাটার জন্য। আমি এখন সবগুলো মানে সুন্দর করছি না, তাহলে অনেক লেট হয়ে যাবে, এখনো অনেকগুলো বাকি আছে। আপনারা সবাই এগুলো সুন্দর করে ফেলবেন, সাদা অংশগুলো তুলে ফেলবেন। এখানে খুব ধীরে ধীরে কাজ করবেন, আস্তে আস্তে কাজ করতে করতে এটা পারফেক্টলি করা শিখে যাবেন আপনারা। এখানে যে সাদা সাদা অংশগুলো আছে, যেগুলো আনওয়ান্টেড, যেগুলো আমাদের দরকার নেই, সেই জায়গাগুলো দিয়ে আমরা এই ব্রাশটা ইউজ করব। এন্ড এজগুলো রিফাইন করে ফেলবো যতটা সূক্ষ্মভাবে করা যায়, যতটা পারফেক্টলি করা যায়। এবার ওকে করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলে যে কোনো কালার দিতে পারবো। নতুন লেয়ার লেয়ার নিতে হবে, লেয়ার না নিয়ে কালার দিলে হবে না। লেয়ার নিতে হবে, এটাকে আগে কেটে দেন, লেয়ার নেন, লেয়ার নিয়ে লেয়ারটাকে
যে ছবিটা আছে তার নিচে দিয়ে নিয়েছেন। হ্যাঁ, এবার লেয়ার লেয়ার সিলেক্ট করেন। করতে হবে, লেয়ারটাকে সিলেক্ট করে তারপর কালার দিতে হবে। ওইটা না, হ্যাঁ। লেয়ারটাকে সিলেক্ট করেন। হ্যাঁ, এবার দেন। ওইটা লাগবে না, ওটাতে কিছু করতে হবে না। নতুন লেয়ারটা সিলেক্ট করুন, নতুন লেয়ারটা আপনি সিলেক্ট করে কালার দিলেই হবে। লেয়ার 1 সিলেক্ট করতে হবে। নতুন যে খালি লেয়ারটা, হ্যাঁ এটা হয়েছে, select এবার কালার অ্যাপ্লাই করেন। সাদাটা রয়েছে আমার, তাই জন্য সাদা চয়েস। অল্টা ব্যাক স্পেস অ্যাপ্লাই, কালার এসে যাবে। কিন্তু আপনার এজ গুলো পারফেক্টলি রিমুভ হয় নাই, এই জন্য দেখতে এমন লাগছে। হ্যাঁ ম্যাম, ওই সময়ের জন্য আমি মানে পারফেক্টলি করতে পারি নাই। আচ্ছা, সমস্যা নেই, এটা সময় নিয়ে যখন আপনারা কাজ করবেন তখন সময় নিয়ে করতে হবে। প্রসেসটা সবাই দেখলেন, এটাকে এইভাবেই সুন্দর করে কাজটা কমপ্লিট করতে হবে। আচ্ছা, আর কি কি টুল শিখছিলাম আমরা, একটু যদি ছোট করে রিভিউ করতে হয়, আর কি কি করতে পারবেন? ম্যাম এটা তো কালকে আমি একবার রিভিশন করছিলাম। হ্যাঁ, এটা তো কালকে এইগুলো রিভিউ হয়েছে। কালকে যে কটা টুল দেখানো হয়েছে সেগুলো আগে দেখালে বোধহয় ভালো হয়, অনেক সময় লাগছে। হ্যাঁ ম্যাম, সেটাই আমি ভাবছিলাম, কিন্তু ওই অলিভ দা এটা শুরু করলো, আচ্ছা, তাই সমস্যা জন্য নাই, কালকে যে টুলগুলো দেখছেন সেগুলো একটু দেখান। কেউ দেখাবে কি কালকের টুলস গুলো? আপনি দেখান আপু, যেহেতু আপনি স্ক্রিন শেয়ারে আছেন, দেখান আপনি। আপনি কয়েকটা দেখান, এরপর না হয় অন্য কেউ দেখাবে। ওকে, প্রথমে লেসো টুলটা ইউজ করছি। আমি একটু জুম করে নিচ্ছি। লেসো টুলটা এখান থেকে ছাড়া যাবে না, এটা কন্টিনিউ করে যেতে হবে। লিফট বাটন টেপ চেপে স্ক্রিনশট। আমার এটা ছেড়ে গেছে, অনেক বড় পিকচার তো। এখানেও সিলেক্ট করতে গিয়ে যদি প্রবলেম হয়, হ্যান্ড টুল ইউজ করবেন। স্পেস বার চেপে ধরে হ্যান্ড টুল ইউজ করলে সিলেক্ট করতে পারবেন। এগুলো সবই সিলেক্ট বাটন। সিলেক্ট এটা দিয়ে সবগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে। ব্যাকগ্রাউন্ড করা যাবে, বা যদি অন্য কোনো কাজ আপনি করতে চান, সাপোজ আমরা যে বিভিন্ন গেম দেখি না, গেমের যে ব্যাকগ্রাউন্ড গুলো থাকে সেটাও আমরা এখান থেকে ডিজাইন করতে পারি। এই যে ল্যাসো টুলটা আছে, ল্যাসো টুল দিয়ে হয়তো একটা অংশ আপনি এঁকে নিলেন, এঁকে নিয়ে ওইখানে একটা কালার দিয়ে দিলেন, এইভাবে কিন্তু আমরা কোনো একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে পারি। কন্ট্রোল এরপরে কি করব? কন্ট্রোল সি দিয়ে কপি করে দেখান। কন্ট্রোল সি দিয়ে অন্য একটা নতুন পেজ নিয়ে কন্ট্রোল ভি দেন, তাহলে আমরা বুঝতে পারবো যে কাজ হয়েছে, ওই অংশটুকু সিলেকশন হয়েছে, এটা আমরা কপি পেস্ট করতে পারছি। আরেকটা লেয়ার নেব, নিয়ে ওর পরে হ্যাঁ, আরেকটা লেয়ার এটা নিয়ে বসাই দেব। এখানে দিলেও হবে, বা যদি মনে করেন যে অন্য ডকুমেন্ট নিয়ে দেখাবেন সেটাও করতে পারেন। এই লেয়ারটা সিলেক্ট আছে, এখন এখানে কন্ট্রোল ভি দেন। কন্ট্রোল সি করছেন, কপি করছেন। হ্যাঁ, এবার কন্ট্রোল ভি। হ্যাঁ, এবার এই নিচের লেয়ার দুইটা চোখ অফ করে দেন, তাহলে ওইটা দেখা যাবে। হ্যাঁ, এই যে এটা কপি হয়েছে। এটা কন্ট্রোল ভি করে এখানে বসাইছি এমনি এসে। তো এটা একটা সিলেকশন টুল, আমরা ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করে কপি পেস্ট করতে পারি, বা ওখান থেকে যদি আমরা রিমুভ করতে চাই কোনো অংশ রিমুভ করতে পারি। আবার যদি ভাবি যে এখানে কোনো কালার চেঞ্জ করব, সিলেক্ট করে কালার অ্যাপ্লাই করলে কালার। তাহলে করতে পারবো। এবার আরেকটা ইউজ করি ম্যাম। হ্যাঁ, অন্যটা ইউজ করার ক্ষেত্রে আবার ওই ছবিটাতে চলে যান, এটা তো কপি করা ইমেজ। হ্যাঁ, এখানে আর ম্যাম এই টুলের কাজ করার সময় কালার অ্যাপ্লাই করে দেন, যেগুলোর কাজ শেষ ওগুলো ডিলিট করে দিয়ে যে কোনো একটা ছবির উপরে কাজ করেন আবার, তাহলে ভালো হবে। হ্যালো এগুলোর দরকার নাই তো। ম্যাম শুনতে পাচ্ছেন? জি সুমাইয়া বলেন।
সুমাইয়া আপনার হ্যাঁ। কথা শুনতে পাচ্ছি না, বলেন জি এটা যদি একটু দেখাতেন। কোনটা? বলছি ল্যাসো টুলের কাজ করার সময় আপনার কালার যে অ্যাপ্লাই করতে হয় ওইটা কিভাবে করতে হয় ল্যাসো টুলের কাজ সেটা যদি একটু তো আমরা দেখা দিলে ভালো হতো। তো এরিয়া সিলেক্ট করছি, এরিয়াটা সিলেক্ট করে আমরা যখন কপি করছি, কপি না করে যদি ভাবি যে ওই অংশটা ডিলিট করে দেব বা ওই অংশটাতে কালার অ্যাপ্লাই করব, তাহলে সিলেকশনটা তো জানেনই, বুঝতেই পারছেন ল্যাসো টুল দিয়ে আগে জি জি সিলেক্ট করার পরে এখানে আমরা কি করলাম, কপি করলাম, কিন্তু তখন কপি না করে কি করব, যদি ডিলিট করতে চাই তাহলে ব্যাকস্পেস চাপবো, ডিলিট হয়ে যাবে। আর যদি ভাবি যে এখানে জি কালার দিব, তাহলে আমরা জানি যে সিলেকশন করার পরে আমরা ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। জি ফরগ্রাউন্ড কালার দিতে হলে কি দিতে হবে, অল্টার ব্যাকস্পেস, আর যদি অল্টার ব্যাক স্পেস background দিতে চাই তাহলে আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কন্ট্রোল কন্ট্রোল, ব্যাক স্পেস। এভাবে দিলেই হয়ে যাবে। সেমই আগে আচ্ছা ঠিক যেভাবে আছে ম্যাম শিখাইছে সেমই ওইগুলো করতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি পলিগনাল ল্যাসো টুল দেখান। এটা পলিগনাল ল্যাসো টুল ক্লিক করলাম। এটা শুধু ক্লিক করতে হবে, আপনি যে দিক দিয়ে মাউসটা নিয়ে যাবেন সেই দিক দিয়ে যাবে। ক্লিক করে করে নিতে হবে। আর এটাতে বাঁকানো যায় না, এটাতে যে ছোট ছোট হ্যাঁ কর্নার মতো আসে, এটা আর ফোনে হ্যাঁ, এটা যদি চার কোণা বা বহুভুজাকৃতির যদি কোনো কিছু থাকে, তাহলে সেই ধরনের ইয়েতে আমরা ইউজ করতে পারি, কারণ এখানে কর্নার থেকে যাবে। এটা কিন্তু স্মুথলি যদি কোনোটা রাউন্ড করতে হয় বা একটু বাঁকাতে হয় তাহলে সেটা হবে না। এই জন্য সব টুলস সব ছবির ক্ষেত্রে বা সব অবজেক্টের ক্ষেত্রে ইউজ করা যাবে না। সবগুলো টুলস আমরা জানবো, কিন্তু কোনটাতে কোনটা ইউজ করব সেটা ছবির উপরে ডিপেন্ড করবে, বা যে প্রোডাক্ট বা যা নিয়ে আমরা কাজ করছি যে অবজেক্ট সেটার উপরে ডিপেন্ড করবে যেখানে কোন টুল ইউজ করলে সব থেকে ভালো হবে। এরপরে কি করব? আপনার বোধহয় পুরোটা যেখান থেকে শুরু করছেন কাজটা সেখানে সেখানে মিলাইতে পারেন নাই। মিলাতে না পারলে সিলেকশন হবে না। ল্যাসো টুল তিনটার এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মাথায় রাখতে হবে, পেন টুলের মতোই আমরা যেখান থেকে শুরু করছি সেখানে শেষ করতে হবে। আপনি একটু ব্যাক স্পেস দেন তারপরে ব্যাকস্পেস একটু দিয়ে ব্যাক একটু পুরোটাই আপনি প্রয়োজনে একটু জুম করে দেখে নেন যে কোথা থেকে শুরু করছিলেন। দেখেন এখানে কতগুলো হয়ে গেছে, যেখান থেকে শুরু করছেন সেখানে মেলেনি কিন্তু। জি ম্যাম কন্ট্রোল অল্টা দিয়ে জেড দিলে তো হচ্ছে না। ব্যাকস্পেস চাপেন, ব্যাকস্পেস চাপে একটু পেছনে যান, দেখেন চলে যাবে। হ্যাঁ আরেকবার, হ্যাঁ এবার মিলিয়ে দেন। তখন আপনার চেঞ্জ করার দরকার হবে, স্পেস বার চেপে হ্যান্ড টুল ইউজ করবেন। গান করছেন কে? এখানে কি গানের আসর চলছে? ম্যাম ম্যাম আমার এদিক থেকে আসছে। তোমরা একটা চুপ করবা? হ্যালো ম্যাম হ্যাঁ ঠিক আছে, বলেন সুমাইয়া বলেন। বলছি আমি ব্যাকে আসার সময় যখন আপনার কন্ট্রোলারটার জেড দিলে কাজ হচ্ছে না কিংবা কন্ট্রোল জেড দিলে কাজ হচ্ছে না তখন ব্যাক স্পেস দিলে কি ব্যাকে আসতে পারবো? বলি কন্ট্রোল অল্টার জেড দিলে ব্যাক যায় কোনটা, যখন আমি একটা কাজ করে ফেলছি তখন ব্যাকে যায়, কিন্তু আমি একটা টুল হ্যাঁ এখানে কিন্তু আন্ডু কাজ করবে না। এখানে আপনার ব্যাকস্পেস চেপে যদি আপনি একটা একটা করে ব্যাকস্পেস চাপেন একটা একটা স্টেপ পেছনে যায়, কিছু কিছু শুধু ব্যাক স্পেস। চাপলে পুরোটাই চলে যায়। ব্যাকস্পেস চেপে যদি আপনি কার্সরটা ব্যাকস্পেস চেপে যদি আপনি মাউসের কার্সর যদি সরান তাহলেও ওটা আস্তে আস্তে পিছাতে থাকবে। আচ্ছা হ্যাঁ এইটা তো একই রকম, কন্ট্রোল সি দিয়ে
কপি করে লেয়ারের উপর কন্ট্রোল ভি দিয়ে করলেই হবে একইভাবে, কিন্তু এখানে আপনি খালি লেয়ারের উপরে যেহেতু করছেন, উপরে একটা খালি লেয়ার ছিল, এই কারণে এটা নিচ্ছে না, কারণ উপরের লেয়ারটা তো খালি। বুঝতে পারছেন? এটা নিতে ওয়ার্নিং দিচ্ছে আপনার ওই লেয়ারের উপরে আপনি সিলেকশনটা করেছেন, এই জন্য ওরা হ্যাঁ কপি করতে পারছে না। এবার কন্ট্রোল সি দিয়ে এই লেয়ারটা নিয়ে কন্ট্রোল ভি, আর এটা অফ করে দিলে দেখা যাবে। হ্যাঁ, এইভাবে কপি করা যায়, বা যদি মনে করেন যে পেছনে এখানে সিলেক্ট করে নিয়ে আমরা যদি ইনভার্স করে ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দেই, তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হ্যাঁ তা পারবো। কপি করাটা একটু দেখতে পান, কপি করাটা একটু দেখতে পাইনি। কন্ট্রোল সি কন্ট্রোল ভি। মাইক্রোসফট অফিস যখন শিখেছেন কপি করেননি? কন্ট্রোল সি কন্ট্রোল ভি। মানে এই যে এখানেও সেম ভাবে কন্ট্রোল সি কন্ট্রোল ভি। ডিজাইন করার কারেক্ট। একটা ছবি আমরা কোনো একটা ব্যানারের উপর নিয়ে গিয়ে বসাতে হতে পারে, বা পোস্টারের উপর ছবি নিতে হয় না, তখন আমরা কি করি? যার ছবিটা পোস্টারে বসাবো বা ব্যানারে বসাবো, তখন কি করি আমরা? তার ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিই। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ওই ছবিটাই তো কপি করে নিয়ে গিয়ে আমরা ব্যানার বা পোস্টারে বসাই। তারপর তো বাকি যেগুলো লেখা বা আর যা কিছু ডিজাইন থাকে সেগুলো করি, তাই না? ম্যাম এখানে আমাদের কাজে লাগবে যে কোন টুল দিয়ে আমরা পারফেক্টলি সিলেক্ট করতে পারবো, এন্ড দেন কপি পেস্ট। সিম্পল। আচ্ছা, এরপরে আছে ম্যাগনেটিক লেসার টুলস। এটা নিলাম, এটা হচ্ছে রাইট বাটন চেপে যে দিক দিয়ে নিয়ে যাবেন। আপনার লেয়ার 1 সিলেক্ট আছে। ব্যাকস্পেস চাপেন, ব্যাকস্পেস চেপে ডিলিট করে ফেলেন। দেখেন এটাতে কিন্তু আর কোনো ক্লিক করতে হচ্ছে না, একটা ক্লিক করার পরে দেখাবেন পাশ দিয়ে নিয়ে গেলেই চলে, মানে ক্যাচ করে নেবে সে। আর যদি কোনো জায়গায় একটু ভুল করে, দিকে একটু কম বেশি চলে যায়, সেখানে আপনারা একটা ক্লিক করবেন, ক্লিক করে দেন আবার শুরু করবেন, তাহলে দেখবেন যে ঠিক মতো আবার হবে। মাঝে মাঝে আপনাকে ক্লিক করতে হতে পারে, কালারের কারণে হয়তো অনেক জায়গায় ঠিক মতো ধরতে যেখানে পারছে না, সেখানে আপনার ক্লিক করে দেখাই দিতে হবে। ব্যাক স্পেস চাপ দিলাম তো এটা একটু টাফ হয়ে যায় হাত ঘোরাতে। ম্যাম এটা শুধু সোজা আসবে তাই না? কোনটা? এই যে টুলসটা, হ্যাঁ, এটা মানে আমি ঘুরাই যতই আপনি যদি মাঝখান দিয়ে নিয়ে যান তাহলে তো মাঝেই চলে যাবে। একটু সমস্যা হচ্ছিল। সমস্যা নেই, সিলেকশন নিয়ে নিয়েছে, যেখান থেকে ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দিলে বা অবজেক্টটাই যদি আপনি ডিলিট করে দিতে চান, তাহলে যেভাবে ডিলিট করে দিতে পারেন, কপি পেস্ট করতে পারেন, এখানে যদি কোনো কালার অ্যাপ্লাই করতে চান সেটাও করতে পারেন। ম্যাম সবগুলো একই সিস্টেম, শুধু মানে এগুলো সিলেকশন গুলো আলাদা। আচ্ছা, এটা আরেকটা লেয়ার নিয়ে কপি পেস্ট করলে হয়ে গেছে। ওকে ম্যাম, আমি আর মানে
এটুকু দেখাচ্ছি আর অন্য কাউকে বলে দেখাতে। ঠিক আছে, আপনি তাহলে স্ক্রিনশট অফ করে দেন। এবং কুইক সিলেকশন টুল, এগুলো খুব দ্রুত কোনো কিছু সিলেক্ট করে যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে আমরা এই টুলটা ব্যবহার করতে পারি। এটা আবার দেখান। এটা ম্যাডাম এক কালার এর ক্ষেত্রে খুব তাড়াতাড়ি এটা চেঞ্জ করা যাবে, এক কালার ছবির ক্ষেত্রে। এটা আবার একটু দেখান। যে আমি আবার একবার দেখাচ্ছি। প্রথমে ফাইল থেকে আমরা নতুন একটি ছবি ক্লিক করব। ছবিটি আসার পরে আমরা ম্যাজিক টুল বাটনে ক্লিক করে ছবিটির উপরে প্রেস করব এবং পুরো ছবিটি সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা ব্যাক স্পেস চাপ দিয়ে ছবির কালারটি চেঞ্জ করতে পারি। এরপর সিলেক্ট থেকে ডিসিলেক্ট করলে আমাদের নতুন কালারটি চলে আসবে। বুঝতে পারছেন সবাই? না, আমার একটু জি ম্যাম। প্রবলেম হচ্ছে। কি সুমাইয়া বলেন? এটা ভালো বুঝতে পারিনি আমি। আচ্ছা, বুঝতে পারেননি? আমি কি আরেকবার দেখব? ট্রাই করে দেখুন, ছবিটা বুঝতে পারবেন। আপনি অন করা ঠিক, ওটা বুঝেছি, কিন্তু পরে যে কালারটা করছে ওটা ভালো বুঝতে পারছি না। পিকচার চেঞ্জ করে নেন, পিকচার চেঞ্জ করে নিলে ভালো হবে। আচ্ছা, আমি একটু বলে দেই। সুমাইয়া, আপনি যখন ছবিটা নিচ্ছেন, ছবিটা নেওয়ার পর ম্যাজিক ওয়ান টুল নেন বা কুইক সিলেকশন টুল নেন, এগুলো দ্রুত সিলেক্ট করতে আপনাকে সাহায্য করবে। অন্য যে টুলগুলো নেই সেগুলো নিয়ে আমাদের অনেক সময় নিয়ে সিলেক্ট করতে হয়, কিন্তু আমরা যখন কুইক সিলেকশন টুল নেই বা ম্যাজিক ওয়ান টুল নেই, এটা কালার অনুযায়ী কুইক সিলেকশন খুব দ্রুত সিলেক্ট করে, যেখানে আমরা ক্লিক করব, ক্লিক করে ধরাই দিব, সেই অনুযায়ী সিলেক্ট করে নেবে। আর যদি আমরা ম্যাজিক ওয়ান টুল নেই, ম্যাজিক ওয়ান টুলেও কালার অনুযায়ী একটা বা দুইটা কালার যদি সেখানে থাকে, যে কোনো একটা কালারকে ওইভাবে তারা সিলেক্ট করে ফেলে, তাহলে সহজে সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পর আমি কি আই ড্রপারটা একটু দেখাতে পারবো? হ্যাঁ, আপনি আই ড্রপারটা দেখাবেন। জি বলেন। আচ্ছা, সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনি ওইখানে যদি আপনি মনে করেন যে আমি ইনভার্স করে নিই, ইনভার্স করে নিই। যদি অবজেক্ট সিলেক্ট হয় তাহলে ইনভার্স করবেন, ইনভার্স করে ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে দিবেন। আর যদি বাইরের অংশটাই সিলেক্ট হয়, অবজেক্ট সিলেক্ট না হয়, তাহলে আপনি সরাসরি কালার অ্যাপ্লাই করেন, তাহলেই তো হচ্ছে। বুঝতে পারছেন? আচ্ছা, ম্যাম টুলটার নাম কি ম্যাম? ম্যাজিক ইরেজার টুল? ম্যাজিক ওয়ান টুল। ওয়ান টুল, ম্যাজিক ম্যাজিক ওয়ান টুল আর কুইক সিলেকশন টুল দেখাইছে উনি। যেটা আর কি তাড়াতাড়ি সিলেক্ট করে। তাড়াতাড়ি সিলেক্ট করার ক্ষেত্রে এটা কাজে লাগে, কিন্তু ওই যে আগেও বলেছিলাম যে সব সিলেকশন টুল সব ছবিতে ব্যবহার করতে যাবেন না। জি জি, ছবি অনুযায়ী যেটা পারফেক্টলি কাজ করে সেটা ইউজ করেন। হ্যাঁ। আমি কি আই ড্রপারটা শুরু করব? হ্যাঁ, খালি এটা দিয়ে দেখাতে পারবেন, আই ড্রপার এটা দিয়ে দেখাতে পারবেন। আর কালার স্যাম্পলারের জন্য যদি আমরা নতুন একটি কালার আছে এমন কোন ছবি নিলে ভালো বোঝা যাবে। এই ছবিটারে জাস্ট এই লোগোর কালারটা আমি যদি চেঞ্জ করে দেখাই। হ্যাঁ, দেখান। সাপোজ এই যে এখানে যে কালারটা আছে, এই কালারটা আপনার পছন্দ এবং আপনি এটা ডিজাইনে ইউজ করতে চান, তখন কি করবেন? তখন এই যে আই ড্রপার নিবেন, আই ড্রপার টুলটা নিয়ে এখানে ক্লিক করলেই আপনার এই যে ফরগ্রাউন্ড কালার আছে, ফরগ্রাউন্ড কালারের এখানে দেখবেন কালার চলে আসছে। যে কালারটা আপনি আমরা প্রথমে আই ড্রপার টুলে ক্লিক করে যদি আই ড্রপার টুলে সিলেক্ট করি তাহলে এখানে আমাদের কালার সিলেকশন আসবে। আমি যদি ফেসবুক আইকনের নীল কালারটি সিলেক্ট করি তাহলে আমি ব্যাকগ্রাউন্ডে আমি দেখতে পাচ্ছি নীল কালারটি চলে এসেছে। এবার যদি আমি ইউটিউবের এই আইকনটিকে কালার চেঞ্জ করতে চাই, আই মিন যে কালারটি সিলেক্ট করেছে এটা দিতে চাই, তাহলে আমি আবার ম্যাজিক টুল থেকে এটা সিলেক্ট করে নিচ্ছি এবং এরপরে যদি আমি ব্যাক স্পেস চাপ দিই আমি দেখবো এই কালারটি চেঞ্জ হয়ে গেছে। এবং সিলেক্ট অপশন থেকে যদি ডিসিলেক্ট করি তাহলে দেখবো এই কালারটি নীল, টিউব লেখাটি নীল চলে এসেছে। হ্যালো, জি বলেন, বোঝা যাচ্ছে। আচ্ছা, এটা সিলেক্ট করে, কোথাও সিলেক্ট করে আমি যদি আই ড্রপার ক্লিক করি, তাহলে আমি আগে যদি সিলেকশন করে নেই, সিলেকশন করার পর আই ড্রপার দিয়ে আমার যে কালারটা নিতে চাচ্ছি, আমি যে কালারটা আমার প্রয়োজন বা যে কালারটা আমার পছন্দ, সেই কালারের উপরে ক্লিক করলে সরাসরিও আসবে। আবার যদি আমি মনে করি যে আমি ফরগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড কালারে ওই কালারটা নিয়ে নিব, দেন আমি কালার অ্যাপ্লাই করব সিলেক্ট করে, সেটাও করা যাবে।
আচ্ছা। এরপরে যদি আমি আইড্রপার টুলে যে কালার স্যাম্পল টুলে ক্লিক করি, সেখানে আমি 2টা কালার বা সর্বোচ্চ 10টা কালার পর্যন্ত সিলেক্ট করতে পারবো। তো প্রথমে আমি একটি কালার সিলেক্ট করলাম নীল, এরপর হোয়াইট। এবার আমি ম্যাজিক টুল সিলেক্ট করে যদি আবার ইউটিউব লোগোটিকে সিলেক্ট করি, দেন ব্যাক স্পেস চাপ দিলে আমি দেখবো যে লোগোটি কালার আবার চেঞ্জ হয়ে গেছে, সাদা এবং নীল হয়েছে, এবং সিলেক্ট থেকে এটাকে আবার ডিসিলেক্ট করে দিন। আচ্ছা, সবাই কি বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, আমরা আইড্রপার টুল দিয়ে যে কোনো একটা কালার এভাবে সিলেক্ট করে নিতে পারি। আর যখন আমরা কালার স্যাম্পলার টুলটা নেই, কালার স্যাম্পলার টুলে আমরা একসাথে 10টা কালারের স্যাম্পল নিতে পারবো, এবং সেগুলোর এই যে এখানে কালার কোড দেখাচ্ছে, কালার কোড গুলো আমরা যদি কালার পিকারে গিয়ে যদি RGB, যেহেতু RGBর মানগুলো যদি R এর মান, G এর মান, B এর মান দেওয়া আছে, এই মানগুলো যদি আমরা পরপর বসাই দেই, তাহলে আমরা আমাদের যে কালারটা চেয়েছি, এই কালারটা আমরা পিক করছি ওখান থেকে কালার স্যাম্পলার দিয়ে, সেই কালারটা আমরা পেয়ে যাব। বুঝতে পারছি? জি ম্যাম। জি ম্যাম। ঠিক আছে, খালি আমি এই দুইটাই দেখাতে চাইছি। আচ্ছা ঠিক আছে, আপনি হ্যাঁ, যদি আমার দেখেন একটা কোশ্চেন ছিল। শেয়ার অফ করতে পারেন। হ্যাঁ, হৃদয় বলেন। ওকে। জি ম্যাম, মানে হ্যাঁ, অন হচ্ছে, আচ্ছা এবার হয়েছে। জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি এখানে একটা ছবি নিয়ে নেই, ছবি নিয়ে দেখাচ্ছি। জি। একটু বেশি কালার আছে এরকম ছবি খুঁজি, তাহলে ভালো হবে। আচ্ছা, এটা নিলাম। আচ্ছা, এই একটা ছবি নিয়েছি, এখানে বেশ কিছু কালার আছে, এখান থেকে আমরা কালার পিক করতে পারবো। আমি একটু ছবিটাকে জুম করে নিচ্ছি, যদিও ছবিটার রেজলিউশন খুব ভালো না। তো আমার এখানে কালার স্যাম্পলার টুল নিচ্ছি। কালার স্যাম্পলার টুল নেওয়ার পরে এখানকার শেড, এখানকার শেড, এগুলো কিন্তু আলাদা আলাদা। তো আমি আলাদা আলাদা কালার পিক করতেছি। একটা পিক করলাম, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। 10টার পর যদি আমি আবার ক্লিক করি, তাহলে আমাকে ওয়ার্নিং দিবে যে আমি 10টার বেশি নিতে পারবো না। ঠিক আছে? এখন দেখেন এখানে কিন্তু আমার 10টা কালারেরই মান এসছে। RGB এই যে 166, 96 আর 36, এটা দিয়ে আমি কি নিয়েছিলাম, এই কালারটা নিয়েছিলাম। এখন আমরা দেখবো যে এই কালারটা আসলেই আসে কিনা। কালার পিকারটা অন করে নিলাম। অন করে নেওয়ার পরে এই যে RGBর মান দেওয়া আছে না, এখন আমরা এখানে লিখে দিচ্ছি 166 আছে, এরপরে আছে কি 96, কালার পিকারটা বুঝতে পারলাম না। এরপরে আছে 88। দেখেন এই যে কালারটা 166 দিয়েছি আমি, 136 হবে, সরি 36 হ্যাঁ, এবার দেখেন 136, 96 and 36। আচ্ছা, নাম্বার 1 এ তো 166 ই ছিল। 166। হ্যাঁ ম্যাম, ভুল হয়ে 166 গেছে। 36 হবে 88 এর জায়গায়। তো আবার ভুল করলাম। আচ্ছা, এখন কালার এটা আমরা নিয়ে নিয়েছি, নিয়ে নেওয়ার পর আমরা ওকে করে দিলাম। দেখেন এই যে একটা কালার চলে আসছে, এখানে যে কালারটা ব্লুটা তো ধরছে এরকম 36। কালার আসছে। বুঝতে পারছেন? জি ম্যাম। ওখানে 88 জায়গায় 36 হবে। হ্যাঁ, এইখানে এই জিনিসগুলো মানে কালার চেঞ্জ করে দিতে হবে। কালার চেঞ্জ করে দিয়ে এখান থেকে মানগুলো চেঞ্জ করলে কালারটা আসবে। আমার এখানে অনেকগুলো আছে, তো এক একজন এক একটা বলছেন, এই জন্য ভুল হচ্ছে। এখন দেখেন ঠিক আছে, 166, 96, 36। ওকে, দেখেন এখন কালারটা ঠিকঠাক আসছে। ম্যাম, যে আইড্রপার টুল এটার কথা বলছিল ম্যাম। আচ্ছা, কালার স্যাম্পলারটা কি বুঝছেন সবাই? এখানে আমি 10টা, হ্যাঁ, মোটামুটি। জি ম্যাম, এটা বুঝছি। জি একটা ম্যাম। ছবি থেকে আমি ম্যাম। 10টা কালারের মান জেনে নিলাম, এন্ড দেন সেই মানগুলো বসায় আমি কালারগুলো নিতে পারি। হ্যাঁ বলেন। ম্যাম, এই যে কালার পিকারটা অন করলেন, ওইটা বুঝতে পারিনি। এই যে কালারের উপরে ক্লিক করলে এটা চলে আসে, কালার পিকার। এবার ঠিক আছে? আচ্ছা, আর আমার যখন এই ছবিটার জিনিস আমার যদি এটার দরকার না থাকে, আর আমরা যদি CMYK তে চাই, হ্যাঁ RGB তে আছে, এটা যদি CMYK তে চাই, তাহলে এই যে CMYK তে যদি ডকুমেন্টটা যেহেতু RGB, এই জন্য RGB তে আসছে।
বুঝতে পারছেন? সিএমওয়াইকে তেও যদি নিতে চাই তাহলে আরজিবি চেঞ্জ করলে কিন্তু সিএমওয়াইকেও চেঞ্জ হয়। আরজিবি চেঞ্জ করলে এখানে দেখেন আরজিবি যখন চেঞ্জ করছি তখন কিন্তু সিএমওয়াইকেও চেঞ্জ হইছে। তাহলে সিএমওয়াইকে তেও আমরা মানটা এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি যে কত আসতেছে। আবার যদি সিএমওয়াইকে এর মান পান আপনি কোনো একটা ডকুমেন্ট যদি সিএমওয়াইকে তে থাকে তাহলে কালার স্যাম্পল নিলে কিন্তু সিএমওয়াইকে এর মান আসবে। তখন আমরা কি করব সিএমওয়াইকে তে মান বসাবো। খেয়াল রাখতে হবে আরজিবি না সিএমওয়াইকে। সেই অনুযায়ী যদি আমরা মানগুলো বসাই দেই তাহলে আমরা কালার পেয়ে যাব। জি ম্যাম। আচ্ছা এরপরে আমাদের যখন এটার কাজ শেষ তখন আমরা এই যে এখান থেকে ক্লিয়ার করে দিছি। এটার দরকার নাই, রিমুভ করে দিলাম। আচ্ছা ড্রপার বুঝতে পারিনি বললেন, আই ড্রপার দিয়ে আমি এই যে এখানে ক্লিক করলাম, এখানে আছে ব্ল্যাক কালারটা আমার ফরগ্রাউন্ড কালারে চলে আসছে। আর আরেকটা কাজ করা যেতে পারে, এটা হলো সাপোজ আমি এইখানে একটা রেক্ট্যাঙ্গুলার নিয়েছি, সিলেকশন আছে, সিলেকশন থাকা অবস্থায় আমি আইড্রপার নিলাম, আইড্রপার নিয়ে এই কালারটা দিলাম। হ্যাঁ আইড্রপার নিয়ে যদি এখানে আলাদা লেয়ার নেওয়া নাই আমার, আমি যদি লেয়ার নিয়ে কাজ করতাম বা অন্য ডকুমেন্টে কাজ করতাম, অন্য একটা ছবি থাকতো, এটা ইলাস্ট্রেটরে গেলে ভালো বুঝতে পারবেন, ঠিক আছে? এখন জি। আমরা আইড্রপার দিয়ে যে কালার নিতে হবে সেটুকু জানলেই চলবে। আইড্রপার দিয়ে জাস্ট ক্লিক করলে এই কালারটা চলে আসতেছে একদম সোজা। আইড্রপার নিয়ে যে প্রশ্ন করছিলেন আপনি কি বুঝতে পারছেন? জি বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আইড্রপার মোটামুটি সবার ক্লিয়ার। আর এখানে আরো কিছু টুল আছে, রুলার, নোট, কাউন্ট, এটা এখন দেখাবো। এর জন্য আমি একটা ছবি ওপেন করে নিব, এই ছবিটা নেই। আমরা দেখতে পাচ্ছি যে এই ছবিটা বাঁকানো, কার্ডটা বাঁকানো আছে। এটা আসলে মকআপ করলে এমন দেখতে লাগে। আমরা আমাদের কাজটাকে সুন্দরভাবে ক্লায়েন্টের সামনে উপস্থাপন করার জন্য এইভাবে অনেক সময় মকআপে ইউজ করে ক্লায়েন্টকে দেখাই, তাই তো? জি। এখন আমরা যদি এখানে আছে কি রুলার টুল, আমি রুলার টুল দিয়ে এই ছবিটা আমি দেখতে পাচ্ছি বাঁকা, বাট কার্ডটা আমার সোজা দরকার। তখন আমরা কি করতে পারি, এখান থেকে আমি একটা রুলার টানছি, রুলার টানলাম, রুলার টানার পরে রুলারে কিন্তু এখানে লেন্থও দেখায়। হ্যাঁ আরেকটা কাজ আমরা করব, এখান থেকে ইমেজে যাব, ইমেজে গিয়ে ইমেজ রোটেশনে যাব, ইমেজ রোটেশনে গিয়ে এখানে আমরা 180 ডিগ্রি দিলে 180 ডিগ্রি ঘুরবে, 90 ডিগ্রি ক্লকওয়াইজ দিলে 90 ডিগ্রি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেদিকে ঘুরবে। আর 90 ডিগ্রি যদি কাউন্টার ক্লকওয়াইজ দেই তাহলে কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে যাবে। আমরা দিব কি আরবিট্রে বা আরবিট্রে, এক একজন এক এক রকম উচ্চারণ করে। তো এটা আমরা দিলে কি হবে, এখানে আমাকে দেখাচ্ছে যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমি এটাকে ঘুরাই, তাহলে এখন আমার যে রুলারটা আছে এই অনুযায়ী যদি আমি সোজা করতে চাই তাহলে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে, 28.99। হ্যাঁ আর এখানে যদি আপনি অন্য কোনো ডিগ্রিজ চান সেটা উল্লেখ করে দিন। আচ্ছা এখানে আমরা চাইলে লিখেও দিতে পারি যে আমি 45 ডিগ্রি চাচ্ছি বা 30 ডিগ্রি চাচ্ছি, সেটা আমরা লিখে দিতে পারি। আর এখানে ক্লকওয়াইজ হবে না কাউন্টার ক্লকওয়াইজ হবে, এটা তো আমরা সবাই বুঝি, ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে আর ঘড়ির কাঁটার বিপরীত দিক কোনটা, এটা কি বুঝি সবাই? জি ম্যাম। আচ্ছা তাহলে এখন যদি আমি আমার রুলার অনুযায়ী যদি সোজা করতে চাই, অনেক সময় আমরা স্ক্যান করি না ছবি স্ক্যান করার পর বাঁকা থাকে, তখন যে স্টুডিওতে কাজ করে সে কি করে, ছবিটাকে আগে সোজা করে নেয়। এইভাবে কিন্তু খুব সহজে ছবিটাকে সোজা করা যায়, জাস্ট শুধু রুলারটা এভাবে টানবে, তার বোঝারও দরকার নাই কত ডিগ্রি, টেনে নিয়ে এইভাবে নিয়ে এসে জাস্ট ওকে করে দিবে, সোজা হয়ে গেছে কার্ডটা। কার্ডটা আমি যেরকম সোজা চেয়েছি সেরকম সোজা হয়েছে। ক্লকওয়াইজ যদি আমি রাউন্ড করতাম, একদিকে যদি রোটেট করতাম ক্লকওয়াইজ তাহলে একরকম হতো, আমি যেহেতু ক্লকওয়াইজ বিপরীত দিকে চাইছি তাই বিপরীত দিকে আসছে। এইভাবে রোটেশন করে ছবিটাকে সোজা করা যেতে পারে। দেখেন এখন কিন্তু আমি যদি রুলার টেনে দেখাই এটা কিন্তু সোজা হয়েছে, দেখতে বাঁকা লাগছে তার কারণ আসলে বাঁকা আছে, কিন্তু যেটুকু আমরা সোজা করতে চাইছি সেটা কিন্তু সোজা হয়েছে না? জি ম্যাম। এটা ছবিটা সোজা করার ক্ষেত্রে বেশি কাজে লাগে, আর তেমন কোনো কাজে এটা ব্যবহার করা হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই কাজেই ব্যবহার করি রুলার টুল। বুঝছি সবাই? আবার ম্যাম আবার একটু দেখে ম্যাম আরেকবার দেখালে ভালো হতো। আচ্ছা জি ম্যাম আরেকবার দেখান। আচ্ছা আমি আরেকবার দেখাচ্ছি। রুলার টুল নিলাম, সাপোজ আমি একটা ছবি বা একটা অবজেক্ট আমি একটা ছবি বা একটা অবজেক্ট আমি নিয়েছি, সেটা আমি
সোজা করতে চাচ্ছি, হ্যাঁ এখন আমি সাপোজ এই পাশে তো দেখালাম, এখন এই পাশ থেকে নিই, এখান থেকে আমি একটা রুলার টানতেছি এই সোজা, যে আমি এরকম সোজা চাচ্ছি, টেনে নিয়েছি। টেনে নেওয়ার পরে কি করব, ইমেজে যাব, ইমেজে গিয়ে ইমেজ রোটেশনে যাওয়ার পরে আমি যেটা দেখাই দিছি সেটা চাচ্ছি, আমি 180 ডিগ্রিও চাচ্ছি না, 90 ডিগ্রিও চাচ্ছি না, আমি ফ্লিপ করতেও চাচ্ছি না। ফ্লিপ করা মানে তো আপনারা জানেন আয়নার মতো চেঞ্জ হয় ফ্লিপ করা, ওইটা যদি আপনাদের ফটো এডিটিং এ কখনো লাগে ইউজ করতে পারবেন। তো আমরা এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমাকে দেখাচ্ছে যে আমি কত ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে রোটেট করতে যাচ্ছি, এবং এটা ক্লকওয়াইজ দেওয়া আছে, যে এটা আমি যেহেতু এই পাশ থেকে সিলেক্ট করছি এটা ক্লকওয়াইজ মুভ করবে, মানে রাইট সাইডে মুভ করবে। তো কত ডিগ্রি আছে সেটাও দেওয়া আছে এখানে, আমি জাস্ট ওকে করে দিব। দেখেন এখন এটা সোজা হয়ে গেছে, সি সোজা হয়ে গেছে। বুঝতে পারছেন এবার সবাই? যে কোনো একটা পাশ সোজা করা যাবে আর কি। যে কোনো একটা সোজা করেই তো নিতে পারবেন, কারণ এটা আছে এইভাবে। হ্যাঁ। আপনি যখন একটা অন্য ছবি নিবেন তখন তো আপনি এটাকে ইজিলি সোজা করতে পারবেন। এটা মকআপে আছে তাই এটা এমন বাঁকা আছে এই সাইডটা। জি। আর যদি কখনো আমরা কোনো ডিজাইন করতে যাই তখন এই যে এইগুলোকেও রুলার বলে, এইভাবে রুলার টেনে টেনে আপনারা কাজ করতে পারবেন যে এই পাশে কতটুকু প্রয়োজন আমার। দেখাই, সাপোজ এইটা আমার একটা ইন্টারফেস, বা এই ফার্স্ট পেজে আসি, এটা একটা ইন্টারফেস। এখন আমি এইটা ধরেন একটা কার্ড, এটা একটা ভিজিটিং কার্ড আমি ডিজাইন করব, তখন আমরা কি করব, এই যে এইভাবে রুলার টেনে নিব। রুলার টেনে নিয়ে যে আমি এই অংশের বাইরে যাব না, বা এতটুকু অংশে এই জিনিস লিখবো, এইভাবে রুলার টানি। তো এই রুলার টুলের সাথে সাথে যে এই রুলারটাও দেখাই দিলাম, তাহলে সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখেন আমি কিন্তু একটা এরিয়া ঠিক করে নিতে পারি, রুলার দিয়ে মেপে নিতে পারি যে আমার একটা লাইন উঁচুতে চলে যাচ্ছে, একটা লাইন নিচুতে হচ্ছে কিনা। বুঝতে পারছেন সবাই? আর এটা যখন হাইড করব, ভিউতে যাব, ভিউতে গিয়ে এই যে এখানে শো আর হাইড আছে, এই যে গাইড, এটাকে হাইড করে দিলাম। বুঝতে পারছেন? জি ম্যাম। তাহলে রুলার টুল কমপ্লিট। রুলার টুল নিয়ে আর কারো কোনো কনফিউশন নাই তো? না। ঠিক আছে। নোট টুল, সাপোজ আমি একটা কোনো ডিজাইন করতেছি ফটোশপে, কোনো ফ্লায়ার বা কোনো সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য বা কোনো ব্যানার, এরকম কোনো ডিজাইন যখন আমরা করি তখন হয়তো বা আমাদের কোনো ডিজাইনের ক্ষেত্রে যে এখানে আরো কিছু ডিজাইন বাকি আছে, আমি হয়তো কাজ করতে করতে এটা আবার অফ করে রেখে দিচ্ছি, কারণ অনেকক্ষণ তো একটানা পিসি আমরা ইউজ করি না নরমালি। তো হয়তো বা আমি এই কাজটা পরে করব বলে রেখে দিচ্ছি, কিন্তু ডিটেলসটা আমার মনে নাও থাকতে পারে, সেই জন্য আমরা এই যে নোট টুল ইউজ করতে পারি। এখানে যখনই আপনি ক্লিক করবেন এখানে একটা নোটের অপশন চালু হয়ে যাবে, আপনি কি কি কাজ করতে চাচ্ছেন বা এখানে কি লিখবেন ডিটেলসটা এখানে লিখে ফেললেন। ডিটেলসটা লিখে রাখলে নোটগুলো থেকে যাবে, আবার নোটে কালারও চেঞ্জ করা যায়, এখানে যে নোটের এখানে যে কি কালার দেখাবে, এখানে আপনি একাধিক নোট নিতে পারবেন যে কোন জায়গায় কি ইউজ করতে চাচ্ছি সেখানে আমরা নোট করতে পারি। যদিও এটা খুব কম ইউজ হয় যখন অনেক বেশি কাজ হয়, ওয়েব টেমপ্লেট বা নাও যেতে পারি বাজারে। বাইরের কথা আসতেছে, একটু মিউট করেন প্লিজ। ক্লাসে মনোযোগী হবেন না এন্ড দেন বারবার বলবেন যে এটা বুঝি নাই সেটা বুঝি নাই। আচ্ছা, নোট টুল ইউজ করবেন। নোট টুলটা মূলত ইউজ করা হয় ইউআই ইউএক্স ডিজাইনের ক্ষেত্রে যখন অনেক বেশি কাজ করতে হয়, এবং ওয়েব টেমপ্লেট ডিজাইন করার ক্ষেত্রে অনেক কিছু লিখতে হয়, অনেক রকম বাটন তৈরি করতে হয়, অনেক রকম লেআউট ডিজাইন থাকে, তখন অনেক কিছু থাকে যে জিনিসগুলো আপনি মিস করে যেতে পারেন বা মনে থাকবে না হয়তো, তার জন্য নোট করার প্রয়োজন হতে পারে। তো এখান থেকে নোট করার পরে একটা একটা নোট আপনি এখান থেকে ডিলিট করতে পারবেন, অথবা এই সবগুলো নোট একবারে ডিলিট করে দিতে পারবেন। তো আমি সবগুলো একবারে ডিলিট করে দিচ্ছি। এটা আমাদের সিম্পল কাজের জন্য খুব বেশি ইউজ হবে না, বাট যখন আপনি ওয়েব টেমপ্লেট বা ইউআই ইউএক্স এর কাজ করতে যাবেন তখন এটা আপনার প্রয়োজন হতে পারে, জেনে রাখলেন। আচ্ছা, নেক্সট আছে কাউন্ট টুল। যখন আমরা একই সাথে একটা অবজেক্ট হয়তো 100 বারও লেখা লাগতে পারে আপনার একটা পোস্টারের জন্য বা ব্যানারের জন্য বা কোনো ইনফোগ্রাফিক্স এর জন্য, যে কোনো একটা কাজের জন্য প্রয়োজন হতে পারে, তখন আমাদের গুনতে হতে পারে, কোনো কিছু কাউন্ট করতে হতে পারে যে ঠিক কতগুলো অবজেক্ট বা কতগুলো টেক্সট আমি ইউজ করলাম। তখন আমরা কি ম্যানুয়ালি ভাবে যদি একটা একটা করে গুনতে যাই এটা আমাদের জন্য সমস্যা। তখন আমরা কি করব, এই যে 1 2 3 4 এভাবে কাউন্ট করা যাবে, যে যতগুলো আমি এখানে দিলাম একটা একটা করে সবগুলোতে একটা একটা করে মার্ক করলাম, করে দেখলাম যে টোটালি আমি কতগুলো কাউন্ট করলাম, এখান থেকে কাউন্ট করতে পারবেন। আর এখানে কালারও চেঞ্জ করা যায়, যে যে কালারের উপরে বোঝা যাবে সেই কালার আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। আর ক্লিয়ার করে দিলে সবগুলো ক্লিয়ার হয়ে গেল। এটাও খুব বেশি কাজে লাগে না, জাস্ট এই টুলটা আছে তাই দেখাই দিলাম। সেগুলো আমরা জানি। আর এখানে ছিল রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল, এলিপ্টিক্যাল মার্কিং টুল, সিঙ্গেল রো এবং কলাম, সবগুলোই আমরা জানি। জি বলেন।
আর্টবোর্ড টুলটা তো আমি দেখিনি। আর্টবোর্ড টুলটা আমি ওভাবে দেখাই নাই, আর্টবোর্ড টুলটা জাস্ট বলে দিয়েছিলাম যে এই যে এখানে আর্টবোর্ড যেটা আছে এটা আমরা এই যে ছোট বড় করে নিতে পারি, বুঝতে পারছেন? এই যে কেটে ফেললাম, ও আচ্ছা। এইটুকুই কাজ, আর তেমন কোনো কাজ নাই। আর এখান থেকে যদি হাইট উইট আপনি লিখে দিতে চান সেটাও করতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন, মানে মূলত আপনার আর্টবোর্ডের যদি কোনো চেঞ্জেস প্রয়োজন হয় আপনি এখান থেকে করতে পারবেন, এইটুকুই। জি আচ্ছা। আচ্ছা, এই ছিল আর্টবোর্ড টুল। আর এখানে ল্যাসো টুলের তিনটাও আমরা দেখি টুলের কাজ। কুইক সিলেকশন, ম্যাজিক ওয়ান টুল দেখছি সবাই। এখানে যে জি। কয়েকটা টুল আছে, ক্রপ টুল, পার্সপেক্টিভ ক্রপ, স্লাইস আর স্লাইস টুল। তো স্লাইস টুল এবং স্লাইস সিলেক্ট টুলটা আপনারা দেখছেন, বাট আপনাদের ক্রপ টুল এবং পার্সপেক্টিভ ক্রপ টুল নিয়ে হয়তো একটু প্রবলেম আছে, আমি দেখাই দিচ্ছি। ক্রপ টুল দিয়ে আমি যদি এখানে ক্রপ করতে চাই তাহলে একটা ক্লিক করলে দেখেন এরকম একটা ভিজুয়াল দেখতে পাচ্ছি আমরা। এখন আমি যদি চাই এখান থেকে ছোট বড় করব, এই যে আমি আমার মতো করে ছোট বড় করে নিয়ে এই যে এখানে টিক চিহ্ন দিতে হবে, অথবা যদি আমি এটা না চাই তাহলে এটা ক্যান্সেল করতে হবে। হয়ে গেল, এটা হচ্ছে ক্রপ টুলের কাজ। জি ম্যাম। আর পার্সপেক্টিভ ক্রপ যদি আমি করতে চাই, পার্সপেক্টিভ ক্রপ করলে এই যে বাঁকানো যদি কোনো কিছু থাকে, এটাকে সাপোজ আমি সোজা করে চাচ্ছি, তাহলে আমি এই যে এই কার্ডের এই কর্নারে একটা ক্লিক করব, এই কর্নারে একটা ক্লিক করব, একটা জালের মতো দেখতে পাচ্ছি আমরা, এখানে আরেকটা ক্লিক করব আর এখানে একটা ক্লিক করব, সিলেক্ট করে ফেলছি। করার পরে আমি যদি এটা ওকে করে দিই, এটা সোজা হয়ে গেছে। এইটুকুই কাজ, সিম্পল একদম। বুঝতে পারছেন? বুঝতে পেরেছেন কি? কথা বলেন সবাই। জি ম্যাম। এটা আরেকটু দেখান আসলে এটা। পার্সপেক্টিভ ক্রপে এই যে পার্সপেক্টিভ ক্রপটা নিলাম, কোনো বাঁকা ছবি যদি কোনো কিছু থাকে, আমরা ক্রপ করলে তো সোজাসুজি ক্রপ করতে পারছি, কিন্তু যদি বাঁকা থাকে, বাঁকাটাকে কিভাবে কাটবো? বাঁকাটাকে যদি আমি কেটে নিতে চাই তাহলে এটা তো সোজাভাবে আসবে না। যদি আমি এটা, আচ্ছা আমি আগে দেখাই, যদি এখানে আমি ক্রপ টুল ইউজ করতে চাই, একটু দেখাই নিই আগে। আচ্ছা এটাকে কমপ্লিট করে ফেলি, কমপ্লিট করে এটা না করে দিই। এবার দেখেন এখানে যদি আমি ক্রপ টুল নেই, আমি যদি কাটতে চাই শুধু বিজনেস কার্ডটা রাখবো, এটা কি আমি এইভাবে পারবো? পারবো না তো। আমি এইভাবে না ম্যাম। এইভাবে তো হবে না এটা। তখন কি করতে হবে? তখন আমাকে পার্সপেক্টিভ নিতে হবে। পার্সপেক্টিভ ক্রপ নিয়ে আমি এই যে এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, যতটুকু আমার দরকার, আমি যতটুকু চাচ্ছি, কম বেশি নিতে পারি আমরা, যতটুকু আমার প্রয়োজন সেই অনুযায়ী আমি এখানে কেটে নিব। কেটে নিয়ে এই যে টিক চিহ্নটা দিয়ে দিলাম, সোজা হয়ে গেছে। সোজাভাবে কেটে ওইটুকুই আসছে। জি। এটাই ছিল পার্সপেক্টিভ টুলের কাজ। আর এরপর এখানে আমরা যে কটা টুল ছিল, আইড্রপার, 3D টা দেখাই নাই কারণ 3D নিয়ে আমরা কাজ করছি না, এটা না দেখলেও চলবে। আইড্রপার টুল, কালার স্যাম্পলার টুল, রুলার টুল, নোট টুল, কাউন্ট টুল, কমপ্লিট। আর এইটা তো আগেই শিখিয়েছিলাম, স্পট হিলিং ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, কন্টেন্ট টাওয়ার টুল, রেড আই টুল, এগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ব্রাশ টুল শিখবো। ব্রাশ টুল, পেন্সিল টুল আছে, কালার রিপ্লেসমেন্ট, মিক্সার ব্রাশ। তো এখান থেকে কালার রিপ্লেসমেন্টটা হচ্ছে কালার রিপ্লেস করে, এটা আপনাদের তেমন প্রয়োজন হবে না। ব্রাশ টুলটা খুব ইম্পর্টেন্ট, আমরা ব্রাশ টুলটা আগে শিখি। এই যে ব্রাশ টুলে আসছি, ব্রাশ টুলে আসার পর এই যে ব্রাশটা আমার বড় দেখাচ্ছে, ব্রাশ ছোট বড় করতে আমরা সবাই শিখে গেছি অলরেডি যে ব্রাশ কিভাবে ছোট বড় করব। তো এখানে অনেক ব্রাশ আছে, এখানে অনেক রকম ব্রাশ আছে, জেনারেল ব্রাশেস, ড্রাই মিডিয়া ব্রাশেস, ওয়েট মিডিয়া ব্রাশেস, অনেক রকম স্পেশাল ইফেক্ট ব্রাশ আছে, অনেক ব্রাশ আছে। এখান থেকে যদি আপনি নতুন কোনো ব্রাশ অ্যাডও করতে চান, এই যে ইম্পোর্ট ব্রাশেস, আপনার যদি ডাউনলোড করা থাকে কোনো ব্রাশ, আমরা ব্রাশ ডাউনলোড করতে পারি। ব্রাশের ফাইলগুলো হয় কি .abr ফাইল, মাথায় রাখতে হবে .abr ফাইল, abr ফাইল হয়। তো abr ফাইল যদি আমরা ডাউনলোড করে রাখি আমাদের পিসিতে, ডাউনলোড করার পরে এখান থেকে ইম্পোর্ট ব্রাশে যদি যাই, ইম্পোর্ট ব্রাশে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমাকে দেখাচ্ছে যেখানে ফাইল নেমটা দিতে বলছে। আমি যদি এখানে লোকেশন থেকে ফাইলটা ধরাই দিই এন্ড দেন এখানে দেখাচ্ছে ব্রাশেস abr ফাইল, এইমাত্র যেটা বললাম abr ফাইল। ক্লিয়ার হইছে সবার কাছে? জি ম্যাম। abr ফাইলটা যদি আমি এখান থেকে জাস্ট লোড প্রেস করি, লোড প্রেস করলে আমার কাছে এখন নাই, এইজন্য আমি দেখাতে পারছি না, জাস্ট প্রসেসটা বলে দিচ্ছি। abr ফাইল এখান থেকে লোড করবেন, লোড করার পরে দেখবেন যে ফটোশপে ব্রাশটা চলে আসছে। এই যে ব্রাশগুলো আছে এর মধ্যে থেকে আপনি একদম লাস্ট যে ব্রাশটা থাকে মাঝামাঝি কোথাও মানে আপনাকে খুঁজে দেখতে হবে যে কোথায় আছে। আর এই যে ব্রাশের সাইজ আমরা জানি, এখান থেকেও আমরা ব্রাশের সাইজ কমাইতে বাড়াইতে পারি। আর হার্ডনেস কমালে বাড়ালে কি হয় সেটাও আমরা দেখবো।
আর এখানেও ব্রাশগুলো আছে, এখান থেকেও আপনি দেখে নিতে পারবেন কি কি ব্রাশ আছে। এই অ্যারোর উপরে ক্লিক করবেন, এখানে এই যে সফট ব্রাশ আছে, কিছু কিছু হার্ড ব্রাশ আছে। সফট আর হার্ডের পার্থক্য নিশ্চয়ই এখন সবাই বুঝতে পারছেন। সফটটা কি আর হার্ডটা কি। আমরা যখন Yes, ma'am. ফিলার ইউজ করি বা রেডিয়াস করি তখন যেরকম ইফেক্ট আসে, সফট ব্রাশগুলোতে সেই ধরনের একটা ব্যাপার থাকবে এবং হার্ড ব্রাশগুলোতে এটা থাকবে না। যে কোনো ব্রাশের ক্ষেত্রেই আমরা আরেকবার বলেন। সফট হবে এবং কতটা হার্ড হবে এখান থেকে হার্ডনেস কমানো বাড়ানো যায়। হার্ডনেস তো দেখলেন এখানে, জি এই হার্ডনেসটা বাড়ালে ব্রাশটা হার্ড হবে, আর যদি সফটনেস এর দিকে থাকে তাহলে এরকম সফট হবে। যত বাড়াবেন তত হার্ড হবে। বুঝতে পারছেন? জি সফট আর হার্ড ব্রাশের পার্থক্য হচ্ছে এটুকুই। এটাই হচ্ছে হার্ডনেস এর কাজ, হার্ডনেস কতটুকু হবে। আর এখানে এই যে বিভিন্ন ধরনের ব্রাশ আছে, কি ধরনের ব্রাশ আপনার চাই সেই অনুযায়ী আপনি এখান থেকে ব্রাশ নিতে পারবেন, অথবা এখান থেকেও নিতে পারবেন। এখানে যদি না পান তাহলে উইন্ডো থেকে ব্রাশেস নিয়ে আসবেন। দেখেন লেখা আছে ব্রাশেস, উইন্ডো থেকে দেখবেন। আমি যদি উইন্ডোতে যাই দেখবেন এখানে ব্রাশেস এর টিক দেওয়া আছে, টিক চিহ্ন দেওয়া আছে, যে এই যে ব্রাশেস টিক চিহ্ন দেওয়া আছে, মানে ব্রাশটা এখানে আছে। যদি না থাকে উইন্ডো থেকে নিয়ে আসবেন। এরপরে যে এখানে ব্রাশগুলো আছে, এখানে যে ড্রাই মিডিয়া ব্রাশের মধ্যে যে এই ব্রাশগুলো আছে। এরপরে যদি ওয়েট মিডিয়া ব্রাশগুলো দেখি, এখানে এই ব্রাশগুলো আছে। স্পেশাল ইফেক্টের কিছু ব্রাশ এখানে আছে, এখানে পাতার মতো আছে কিছু, এখানে ঘাসের মতো কিছু আছে। এইগুলা আপনি ইউজ করতে পারেন। সাপোজ এই ব্রাশটা আমি নিয়েছি, এখন এখানে কালারের উপর ডিপেন্ড করবে যে কি ধরনের কালার আসবে। আমি এই যে কালার নিয়েছি, এক মিনিট। আচ্ছা, আরেকটা হচ্ছে সব ব্রাশের ক্ষেত্রে কিন্তু আপনার হার্ডনেস এর বিষয়টা নাও থাকতে পারে, সব ব্রাশের ক্ষেত্রে নাও থাকতে পারে। বুঝতে পারছেন? আর এই যে ব্রাশ সেটিং আছে, এখান থেকে সেটিংস চেঞ্জ করা যায়। এখানে সবগুলো ব্রাশ আপনাকে এখানে ক্লিয়ারলি দেখতে পাবেন আপনি কি কি ব্রাশ আছে। এখান থেকে আপনি কোনো একটা ব্রাশ নিতে পারবেন। ব্রাশটার নরমালি এই যে এরকম ভাবে আসবে ব্রাশটা, হ্যাঁ। কিন্তু যদি আমি এইভাবে না চাই, ব্রাশটাকে আমি যদি চাই যে একটু অন্যদিকে রোটেট করে নিব, তাহলে এই যে নিচে দেখেন প্রিভিউ দেখাচ্ছে, নিচে এখানে প্রিভিউ দেখা যাচ্ছে, এখান থেকে রোটেট হবে, এখান থেকে রোটেট হবে, স্মুদিং হবে কিনা। তারপরে এখানে শেপ ডাইনামিক্স দিলে আপনার ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড দুইটা কালার মিলিয়ে আসবে। বুঝতে পারছেন? শেপ ডাইনামিক দিলে কি হবে, দুইটা কালার মিলে আসবে। কালার ডাইনামিক, সরি শেপ ডাইনামিক না, কালার ডাইনামিক। এখানে কালার ডাইনামিকের আরেকটা অপশন আছে। কালার ডাইনামিক যদি ইউজ করি আমরা তাহলে দুইটা কালার আসবে, মানে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড মিলে আসবে। এখানে স্মুদিং আছে, টেক্সচার আছে, অনেক কিছু আছে। এইগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এখানে যদি ফ্লিপ করতে চান, ফ্লিপ করা বলতে আমরা ওই যে আয়নার যে ইফেক্টটা দেখি না আয়নাতে, মিরর ইফেক্ট, ওরকম টাইপের একটা ইফেক্ট হবে, যে এক্স অক্ষ বরাবর ফ্লিপ হবে না ওয়াই অক্ষ বরাবর ফ্লিপ হবে, এই জিনিসগুলো থাকে। এটা কত রাউন্ডনেস, যে কাজটা আমরা করছি সেটার কর্নার থাকবে নাকি রাউন্ডনেসটা ভালো থাকবে, সেটা এখান থেকে চেঞ্জ করা যায়। আর এই যে অ্যাঙ্গেলটা আমি চেঞ্জ করছি, তাই -5 ডিগ্রি আসছে। নরমালি এটা 0 ডিগ্রিও থাকতে পারে। এটা আপনি যেরকম ভাবে চাচ্ছেন সেই অনুযায়ী চেঞ্জ করবেন। আর এটা কতটা কাছাকাছি হবে এটা স্পেসিং দিয়ে ঠিক করা যায়। স্পেসিং ইউজ করবেন, ঠিক আছে? আর এই ব্রাশটার ক্ষেত্রে দেখেন হার্ডনেস এর অপশনটা নাই। সব ব্রাশের ক্ষেত্রে সেম হবে না। আপনি যদি অন্য কোনো ব্রাশ ইউজ করেন এক্ষেত্রে হার্ডনেস এর অপশনটা থাকতে পারে, সব ব্রাশে থাকে না। দেখেন এটাতে হার্ডনেসটা আছে। এখান থেকে যদি আমরা হার্ডনেস কমাই দেই তাহলে কেমন ইফেক্ট আসবে, এবং হার্ডনেস বাড়াই দিলে কেমন ইফেক্ট আসবে। স্পেসিং যদি আমি কমাই তাহলে কেমন হবে, স্পেসিং যদি বাড়াই তাহলে কেমন হবে। এখান থেকে ব্রাশ সবাই তো বুঝতে পারলেন? জি ম্যাম। আর ব্রাশ যখন আমরা লোড করব, ব্রাশ লোড করার পরে এখানে ব্রাশগুলো থাকবে। এখন নতুন ব্রাশ বানানো আগে শিখি, তারপর আমি যেভাবে বললাম আপনারা ব্রাশ অ্যাপ্লাই করবেন। নতুন ব্রাশ যদি আমি বানাইতে চাই, সাপোজ আমি একটা নতুন ব্রাশ বানাবো, আমি এখান থেকে একটা ইলিপস নিলাম, ইলিপস নিয়ে এই একটা কালার অ্যাপ্লাই করছি। এখানে ফেদার দেওয়া আছে এই জন্য এমন আসছে। আচ্ছা, এটাকে যদি আমি ব্রাশ হিসেবে তৈরি করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, এই যে ডিফাইন ব্রাশ প্রিসেট, ডিফাইন ব্রাশ প্রিসেটে গিয়ে এখানে নামটা লিখতে হবে। কি ব্রাশ আপনি চাইলে নাম দিতে পারেন। নাম দেওয়ার পরে আমি যেটাই রাখলাম স্যাম্পল ব্রাশ 1, ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে কন্ট্রোল ডি দিয়ে দিলাম, কন্ট্রোল জেড, ব্যাকে চলে গেলাম, নাই আমার এখানে কিছুই। ব্রাশে চলে গেলাম, ব্রাশে যাওয়ার পরে ব্রাশ সেটিং এ গেলাম, যাওয়ার পরে ব্রাশ অ্যাড হয়ে যাবে এখানে।
এই যে স্যাম্পল ব্রাশ 1 দেখতে পাচ্ছেন, এই ব্রাশটাই কিন্তু এইমাত্র তৈরি করলাম আমরা। তো এই ব্রাশটা জাস্ট শুধু রাউন্ড নিয়ে তৈরি করছিলাম, এই জন্য এটা এমনই আসছে। হার্ডনেস হালকা একটু সাইডে একটু ফেদারের মতো দেওয়া ছিল, দেখেন হালকা একটু আসছে, পুরোপুরি কিন্তু খুব হার্ড ব্রাশ হয় নাই। এইভাবে ব্রাশটা তৈরি করা যায়। তবে এখানে ব্রাশটা তৈরি করার ক্ষেত্রে আমরা এভাবেই যে তৈরি করব তা কিন্তু না, এটা জাস্ট প্রসেস। আপনি যখন ব্রাশ তৈরি করবেন কোনো ইমেজ থেকে যদি করতে চান, সাপোজ একটা ইমেজ আছে, আপনি একটা ইমেজ নামালেন, নেটওয়ার্ক ভালো থাকলে আপনি হচ্ছে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে নেওয়ার পরে আপনি এরপর ওটাকে এডিট করতে পারেন। এডিট করে সব থেকে ভালো হয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যদি হয়। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমরা জানি কোন ছবিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিভাবে করে, আমরা এই যে ফিল্টারে যেতে পারি, ফিল্টারে গিয়ে এখান থেকে কালার কারেকশন করতে পারি, ব্লার করতে পারি, এখানে অনেক অপশন আছে। তারপরে ইমেজেসে যেতে পারি, ইমেজেসে গিয়ে অ্যাডজাস্টমেন্টে যাবেন, অ্যাডজাস্টমেন্টে গিয়ে এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারবেন, করে এখান থেকে ব্রাইটনেস কন্ট্রাস্ট চেঞ্জ করে এরপর আপনি একটা ব্রাশের মতো শেপে তাকে নিয়ে আসলেন। এরপর আপনি ব্রাশ প্রিসেটে গিয়ে জাস্ট ব্রাশটা তৈরি করে ফেলবেন, তাহলেই ব্রাশ তৈরি হয়ে যাবে। তো এবার আমরা একটু প্র্যাকটিস করে দেখব এবং অ্যাপ্লাই করে দেখব, ঠিক আছে? আচ্ছা, কে করতে চান? কে ট্রাই করতে চান? ভালোভাবে খেয়াল করেন, প্রথমে আমি একটা ছবি নিয়েছি, ছবি নেওয়ার পরে সেটার কপি লেয়ার রাখছি, রেখে এটা চোখটা অফ করে রাখছি, ইফ যদি প্রয়োজন আমার হয় সেই কারণে রেখে দিছি। আর এরপর কি করলাম, নতুন একটা লেয়ার নিলাম, নেওয়ার পরে উপরে এসে স্যাম্পল অল লেয়ারসে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের যেটা করতে হবে সেটা হলো কালারটা নান করতে হবে, আমাদের ব্রাশে কোনো কালার থাকবে না। ব্রাশটাকে ক্লিন করে দিয়েছি, ব্রাশে কোনো কালার নাই। আর এখানে যে ব্রাশগুলো আছে আমরা এরকম হার্ড কোনো ব্রাশ না ইউজ করে মোটামুটি একটু যদি দেখাই কিরকম ধরনের ব্রাশ ইউজ করলে ভালো হয় একটু দেখাই দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই ব্রাশগুলো ইউজ করতে পারেন বা এই ধরনের ব্রাশ ইউজ করেন, যে কোনো একটা এরকম ব্রাশ ইউজ করলাম। আমি একদম রাউন্ড ব্রাশ ইউজ না করে এরকম একটা ব্রাশ ইউজ করতেছি। তো এই ব্রাশটাকে একটু ছোট করে নিচ্ছি। অন্য ব্রাশ ইউজ করলেও হবে, হবে না যে তা না, হবে, কিন্তু এই ধরনের ব্রাশ যেগুলো আর কি পুরোপুরি একদম রাউন্ড না, অন্যরকম একটু শেপ আছে, এই ধরনের ব্রাশগুলো ইউজ করলে ভালো হয়। এটাও নেওয়া যেতে পারে, পাতার মতো আছে, বা আরো অন্য ব্রাশ আছে সেগুলো নেওয়া যেতে পারে। এখানে আরো কিছু ব্রাশ আছে, এটাও আছে ভালো। এরকম কোনো একটা ব্রাশ নিয়ে নিচ্ছি, এরকম কোনো একটা ব্রাশ নিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো ব্রাশ নিতে পারেন। ব্রাশটাকে আমি ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পরে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমরা স্যাম্পল অল লেয়ার্স করে নিয়েছি এবং কালারটা নান করে দিয়েছি। এরপরে আমি যেটা করব, জাস্ট সিম্পলি এই ব্রাশটা ধরে একটু করে টেনে নিচ্ছি, আর কিছুই করছি না কিন্তু। আচ্ছা, এই ব্রাশটা আসার পরে চেঞ্জ হয়ে গেছে, স্যাম্পল অল লেয়ার্স, এখানে ব্রাশ নেওয়া আছে, ওকে। আমার ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে সেই কালার কিন্তু আসছে না। তো এই লেয়ারটার চোখটা যদি আমি বন্ধ করে দিই, তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের যে কালারটা এসছে ছিল, যে কালারের উপর থেকে আমরা নিচ্ছি সেই কালারটাকে মিক্স করে দিচ্ছে। বুঝতে পারছেন? এটা অন্য কোনো ছবি নিয়ে দেখালে আরো হয়তো ক্লিয়ারলি বুঝতে পারতেন। এইটার উপরে এই ব্রাশটাতে এরকম দেখতে লাগছে, এটা যদি অন্য কোনো ব্রাশ নেওয়া যায় তাহলে আবার একটু অন্যরকম হবে। আমি যদি একটু ব্যাকে যাই, ব্যাকে গিয়ে যদি আমি অন্য কোনো ব্রাশ নিই, অন্য কোনো ব্রাশ নিয়েও দেখাই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। এই একটা ব্রাশ আছে, এখানে আরো অনেক ব্রাশ আছে, এই ব্রাশগুলো ইউজ করা যেতে পারে। এই ব্রাশটাও ভালো আছে, এই ব্রাশটাও ইউজ করা যাবে। আচ্ছা, এবার আমি এই ব্রাশটা ট্রাই করে দেখি তাহলে। ব্রাশটা একটু ছোট করে নিলাম, ছোট করে নেওয়ার পরে জাস্ট এই কালারের উপরে ধরবো আর একটু করে ক্লিক করবো। দেখেন এখানে কিন্তু ব্ল্যাক কালার চলে আসছে, কারণ এখানে কালার আছে, কালার কিন্তু এখনো যায় নাই। বুঝতে পারছেন? এই কারণে এই প্রবলেমটা হচ্ছে, কালার থাকা যাবে না, কালার থাকা যাবে না। এবং স্যাম্পল অল লেয়ার,
স্যাম্পল নিয়ে নিতে হবে, অল লেয়ারে যেন এই স্যাম্পলটা থাকে। তো এখান থেকে ব্রাশ নিয়ে এইভাবে জাস্ট আপনারা যদি টেনে নেন কালার গুলো মিক্স করে দিবে, এটাই হচ্ছে মিক্সার ব্রাশের কাজ। স্যাম্পল। বুঝতে পারছেন? আমি যে ব্রাশটা Yes, এখান থেকে ma'am. নিচ্ছি, এই জি ম্যাম। ব্রাশটা নেওয়ার পরে ইম্পর্টেন্ট যে কাজ হলো সেটা হচ্ছে প্রথমে একটা লেয়ার নিচ্ছি আমি, খালি লেয়ার, অবশ্যই কপি না, খালি লেয়ারের উপরে খালি লেয়ারটা সিলেক্ট থাকবে। এরপর আমরা স্যাম্পল অল লেয়ার করব এবং কালার, ব্রাশের কালারটাকে নান করে দিব। কালারটাকে নান করে দিলে তবেই সে আমি যে কালারটা তাকে দিচ্ছি সেই কালারটা ধরতে পারবে এবং সেই অনুযায়ী সে কালারগুলো মিক্স করবে। ঠিক আছে? আচ্ছা কালার না স্যাম্পল অনলাইনটা পাচ্ছি না ম্যাম। আচ্ছা, তাহলে আপনি একটু স্ক্রিন শেয়ার দেন। স্ক্রিন শেয়ার দিলে আমি বুঝতে পারবো। স্ক্রিন শেয়ার করে দিচ্ছি, স্ক্রিন শেয়ার করে দেখাই। আচ্ছা, এখন আমরা শিখবো কি ক্লোন স্ট্যাম্প টুল আর প্যাটার্ন স্ট্যাম্প টুল। ক্লোন স্ট্যাম্প আর প্যাটার্ন স্ট্যাম্প, দুইটা স্ট্যাম্প টুল আছে ফটোশপে, একটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প, একটা হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প। তো ক্লোন স্ট্যাম্প টুল নিলাম, ব্রাশের সাইজ অনেক বড় আছে, আমি ছোট করে নিচ্ছি। ছোট করে নেওয়ার পর আমরা যেমন আগে কাজ করছি না, স্পট হিলিং ব্রাশ টুল আর হিলিং ব্রাশ টুলের কাজ করছি, এর মধ্যে কোনটা ছিল বলেন তো যেটাতে স্যাম্পল নিতে হতো? কে বলতে পারবে? কেউ বলতে পারবেন না? ম্যাম শুনতে পাইনি, আরেকবার একটু বলুন। বললাম যে আমরা যখন স্পট হিলিং ব্রাশ টুল এবং হিলিং ব্রাশ টুল নিয়ে কাজ করেছি, এর মধ্যে কোন ব্রাশ টুলটাতে আমাদের স্যাম্পল নিতে হতো? স্পট হিলিং টুল ম্যাম। না ম্যাম, হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুল নিতে হতো, হিলিং ব্রাশ টুলে। তো হিলিং ব্রাশ টুলে যেমন জি স্যাম্পল ম্যাম। আমরা ক্লোন স্ট্যাম্পেও স্যাম্পল নিচ্ছি। অলটা চেপে ক্লিক করছি, ক্লিক করার পর আমার এখানে ডবল ক্লিক হয়ে গেছে। এখান থেকে স্যাম্পল নিয়ে আমি যদি এখান থেকে ড্র্যাগ করা শুরু করি তাহলে আমার প্যাটার্ন আসতেছে। কেন? আমার এখানে একটা প্যাটার্ন সিলেক্ট করা আছে, প্যাটার্ন আসতেছে, প্যাটার্ন আসছে কারণ প্যাটার্ন স্ট্যাম্প সিলেক্ট হয়ে গেছিল, ক্লোন স্ট্যাম্প ছিল না। তো ক্লোন স্ট্যাম্পে যাই আমরা, ক্লোন স্ট্যাম্পে যাওয়ার পরে এখান থেকে আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমি যদি ড্র্যাগ করা শুরু করি, এই যে এই প্লাসটাও কিন্তু সরছে। আমি খালি লেয়ারে আছি, এই জন্য কিছু হচ্ছে না, কারণ আমি একটা খালি লেয়ারে আছি। তো আমি এই খালি লেয়ারটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পরে আমি ক্লোন স্ট্যাম্প টুলের আবার স্যাম্পল দিচ্ছি। এবার দেখেন দেখাচ্ছে, আমাকে কিন্তু শো করছে, শো করছে না? এখন এখান থেকে আমি জাস্ট ড্র্যাগ করা শুরু করব এবং দেখেন আমি অরিজিনাল যে ইমেজ থেকে নিয়েছি সেখানে একটা প্লাস চিহ্ন ওঠানামা করতেছে, সেইটা দেখে আমি বুঝতে পারবো যে আমি কতটুকু ড্র্যাগ করব। যদি আমি এই ছবিটা আনতে চাই, কতটুকু ড্র্যাগ করলে পুরোটা আসবে, আর বেশি ড্র্যাগ করলে বাইরে চলে যাবে। আমি দেখে দেখে ড্র্যাগ করতেছি কিন্তু। ম্যাম সাউন্ড আসছে ম্যাম। আমাদের এখানে আসলে মসজিদে আওয়াজ হচ্ছে, তো আমি এটা কিছুতে অফ করতে পারছি না। এখন যদি অফ করি আমার কথা আপনারা শুনতে পাবেন না। আমি কি সরি ম্যাম। মিউট করে দিব? না ম্যাম ঠিক আছে। আমি মিউট করে দিলে আমার কথা আপনারা শুনতে পাবেন না, এই জন্য। তো দেখেন এটা হচ্ছে ক্লোন করলাম আমি। ক্লোন করা মানে আপনারা সবাই জানেন নকল করা বা কপি করা। এই যে আমি করে ফেলছি। এইভাবে পুরোটাই আমরা কপি করতে পারি, এরকম ভাবে একাধিক কপি করা যায়। তো ক্লোনের কাজটাই হচ্ছে এটা, ক্লোন করা বা কপি করা। আরেকবার একটু দেখান ম্যাডাম। আচ্ছা আমি আরেকবার দেখাচ্ছি, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে গেলাম। আমার হ্যাঁ, এখানে প্রথমটাই দেখান ম্যাম প্লিজ, আমি আসলে অফলাইনে চলে গেছিলাম। আচ্ছা আমি প্রথম থেকেই দেখাচ্ছি, এটাই প্রথম থেকে। আমি একটা ছবি নিয়েছি, ছবি নেওয়ার পর আমি এখানে গেলাম, ক্লোন স্ট্যাম্প টুল নিলাম। ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে এখানে এসে অলটা চেপে স্যাম্পল নিচ্ছি। অলটা চেপে স্যাম্পল নিতাম না আমরা হিলিং ব্রাশ টুলে, সেরকম ভাবেই নেওয়ার পরে দেখেন আমার ব্রাশে দেখাচ্ছে যেখানে আমি কোথা থেকে স্যাম্পলটা নিয়েছি। স্যাম্পলটা নেওয়ার পর আমি জাস্ট লেফট বাটন চেপে ধরে একটা একটা করে ড্র্যাগ করব। ছেড়ে দিলে হবে না, ছেড়ে দিলে কিন্তু আবার যেখানে স্যাম্পল নিয়েছিলাম সেখান থেকে শুরু হবে। আমি ছেড়ে দিই নাই, লেফট বাটন। অলটার কি চাপা থাকবে ম্যাম? না, এখন আর অলটা চাপতে হবে না, জাস্ট শুধু আচ্ছা ঠিক আছে। স্যাম্পল নেওয়ার সময় অলটা প্রেস করতে হবে আর ড্র্যাগ করার সময় কোনো অলটা প্রেস করতে হবে না। তবে খেয়াল রাখবেন এই যে প্লাসটা ওঠানামা করতেছে অরিজিনাল ছবির উপরে, এটা থেকে আপনি বুঝতে পারবেন যে কত দূর পর্যন্ত আমি নিব, কতটুকু ক্লোন করব। আমি যদি পুরো ছবিটা ক্লোন করতে চাই তাহলে পুরো ছবিটা অনুযায়ী কত দূর যাচ্ছে এটা আমাকে বুঝে নিতে হবে। এই প্লাসটা আমাকে দেখাচ্ছে যে আমি কত দূর যাচ্ছি, এই ছবিটার কতখানি ক্লোন হচ্ছে, সেই অনুযায়ী আমি ক্লোন করব।
দেখেন আমি পুরোটাই ক্লোন করে ফেলছি। তো ক্লোন টুলের কাজটা হচ্ছে এরকমই যে আপনি একটা ছবিতে, আমি এটা দিয়ে দেখালাম, তো আপনি হয়তো কোনো একটা অন্য ছবি নিলেন, অন্য ছবি নিয়ে সাপোজ একটা অ্যাকুয়ারিয়ামে একটা মাছের জায়গায় দুইটা মাছ তৈরি করবেন, একটা চিড়িয়াখানা দেখতে পাচ্ছেন, একটা ওখানে অ্যানিমাল দেওয়া আছে, সেম অ্যানিমাল আপনি দুইটা করতে চাচ্ছেন, এই সমস্ত কাজের ক্ষেত্রে আমরা ক্লোন টুল ইউজ করতে পারি। বুঝতে পারছেন? Yes, ma'am. আচ্ছা ঠিক আছে, তাহলে আমার এখান থেকে একটু নয়েজ আসতেছে, তো আমি একটু মিউট করে দেই, আর আপনারা ততক্ষণ একটু এইটাই একটু